এ গণবাহিনীর দল, কি খবর? ঠিকঠাক আছে? মেশিন যন্ত্রপাতি সব ঠিকঠাক আছে তো নাকি? খাতা কলম শুরু করে নেন। একটু জানাতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা প্রথমে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা। দু একজনের নাম পড়ি একটু। ফারজানা ভালো আছে আলহামদুলিল্লাহ। রাজিফা মনে হয় কিছু একটা, লিনা, ছেলেরা কমেন্ট করেন। ফাইজুল হক, সারওয়ার, মাসুম, সব ওকে। প্রীতি, আচ্ছা, সব ঠিকঠাক আছে। দ্রুত জয়েন হয়ে যান। ভয় পেয়ে গেছি রে, ভয় পেয়েছি মানে মাইক্রোফোনটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডের পাশে বেজে গেছিলো, কেমন পড়ে গেছিলো প্রায়। সবাই জয়েন হয়ে যান। সবার জয়েন হতে হতে একটা প্রশ্ন উত্তর দিয়ে দেন, দেখি কেমন পারেন। গতকাল আমরা করছিলাম কতটুকু মনে আছে এটা একটু দেখতে চাই। হ্যাঁ, গতকাল একটু করছিলাম, এটা একটু কতটুকু মনে আছে এটা একটু দেখতে চাই। আমি দেখাবো না যে আসলে কোন জায়গা থেকে প্রশ্নটা দিচ্ছি, কিন্তু হচ্ছে আমি একটু দেখতে চাই যে কতজন পারেন। 35 নম্বর কোশ্চেনটা করবেন। সবাই জয়েন হতে থাকেন। সবাই জয়েন হতে হতে 35 নম্বর কোশ্চেনটা করবেন। কোথায় আসছে দেখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড। ওরে মাগো, অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার লিমিটেড। এবার দেখেন কোথায় আছে, সোনালী ব্যাংক অফিসার। ও আল্লাহ, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। অনেকে আমার কাছে হচ্ছে আলাদা করে ব্যাংকের কোর্স করতে চান। কবির ভাই কখন আলাদা করে কোনো কোর্স করায় না। ইংরেজি কোর্স একটাই, সবই কোর্স, সব ইংরেজি সেম। ঠিক আছে, আলাদা করে আমার লাভ ব্যক্তিগতভাবে, কিন্তু স্টুডেন্টদের ক্ষতি। 35 নাম্বার আনসার করতে হবে এবং আমাদের একটু দ্রুত আনসার করতে হবে। 35 নাম্বার আনসার করতে হবে। টি শার্টটা সেই, তাই আল্লাহ এই প্রথমে এই টি শার্টের কেউ প্রশংসা করছে। তার মানে কত, 110 টাকা দিয়ে কিনছিলাম মনে হয় না, 110 টাকা নাকি 170 টাকা দিয়ে, মানে দুইটার একটা, যে কোনো একটা। আমি সার্থক। আচ্ছা, জেমি, সোনিয়া, আর কে আছে? আরফিনা, মাহিন 35, আসিয়া বিউটি, আশামণি। ছেলেদের কমেন্ট কই? নীলা, সব ছেলেদের তো পাখি, পাখিও তো মেয়ে। রুকেও মেয়ে। ফারজানা, হেও মেয়ে। এই ছেলেরা কই? তাজিন কি ছেলে না মেয়ে? পিঙ্কি সরকার, এডো মেয়ে। নন্দিতাও মেয়ে। আরিফা, এডো মেয়ে। ছেলেরা কোথায় রে? ছেলেরা কোথায়? নুসরাত, ইতি, এটাও মেয়ে। একজন পাইছে না, হুসনার ইসলাম, এটাও মেয়ে। এরপর বলবে যে ভাইয়া শুধু মেয়েদের কমেন্ট করে। মেহেদি হাসান এখন পাইছে, মেহেদি হাসান, কিন্তু ছেলেরা অলস, কমেন্ট করে না। সোহরাব, হ্যাঁ এবার পাইছি। মনিরা, রিতা, রাফিউদ্দিন, আরেকটা পাইছি। সারোয়ার, পাপ্পু, হাসান মানিক। ছেলেদের পাইছি আলহামদুলিল্লাহ কিছু। ক্লাসে উপস্থিতি কম কেন? রেগুলার ক্লাস হচ্ছে তাই তো, টানা ক্লাস। মদিনাতুল জান্নাত আছি ভাই। জাকির হুসাইন, বজ্রাবাজার জাকির নি রে। রুকেয়া কই? সন্ধ্যা তারা বাদল, কি নাম রে ভাই? ছেলেরা আছে। ইসরাত পলি। আমরা আর টাইম ক্ষেপণ করব না। এই যে রাব্বি আইছে, রাব্বি শোনা চলে আসছে। হাসান, এমডি হাসান চলে আসছে। দিস ওয়াইফ ইজ মাই ওয়াইফ। আহা, কই দিবার লাগে না? দিস ওয়াইফ ইজ মাই ওয়াইফ। আচ্ছা, টানা ক্লাস তো ভালো ভাই। আচ্ছা, হ্যাঁ, আমি আমার এখনো মনে পড়ে একটা, প্রথমে খুব সুন্দর একটা ঘটনা বলি। হ্যাঁ, ছোটোবেলা থেকেই পাকনা ছিলাম তো। ক্লাস 3-তে যখন 1-2 পড়িনি, 1-2 এক স্কুলে গেছিলাম। এক স্কুলে যাওয়ার পরে আমি পারি না, এই জন্য রাখেনি, তো আরেক স্কুলে নিয়ে আসছে। আমার এখনও মনে আছে, আমার ক্লাস 5-এ একজন ভাই পড়তো,
সুমন নাম, সুমন নাম, অনেক বছর আগের কথা, সুমন নাম। তো ওনার সাথে গল্প করছিলাম আর কি, গল্প করছিলাম। হ্যাঁ, তখন বউ কি জিনিস, অন্য কিছু জিনিস, এটা আসলে আমি বুঝিনি। তখন উনি বলতেছিল কি যে এই স্কুলের যত সুন্দরী মেয়ে আছে সবাই তার কিছু একটা বলছিল, এরকম কিছু, তার প্রেমিকা বা এই টাইপের কিছু একটা বলছিল। বিলিভ অর নট, তখন আমি প্রেমিকাও বুঝি না, বউ বুঝি না, তবে মানুষ যে ডাকে এটা জানি আমি, কারণ এত ছোট বয়সে পাকিনি। কিন্তু এখন আমি আবার বলে ফেলছিলাম যে এই এই স্কুলের যত সুন্দরী মেয়ে আছে সবগুলো আমার বউ। হ্যাঁ, এটা আমি বলে ফেলছি, মানে কে আপনি বলছে, আবেগে বলে ফেলছি। এখন একটা মেয়ে ছিল সুন্দরী, মানে লাইফ চেঞ্জিং বলা চলে। ক্লাস 4-এ পড়তো তখন উনি, ক্লাস 4-এ পড়তো। আমার নামে যে বিচার দিল যে এখানে একটা ছেলে বসে আছে, তো আমাদেরকে এইগুলো বলছে। না আমি বুঝলাম না, আমি কি হইলো কিচ্ছু বুঝলাম না। একটা স্যার আসলো, নাম কি ভুলে গেছি, খাটো টাইপের একজন স্যার, এত লম্বা বেত নিল, মেয়েদের সামনে দূরে আমার ইচ্ছা মতো পিটাইলো। কেন পিটাইলো বুঝলাম না, মানে আমি কি কইলাম, কেন মাইর খাইলাম, কেন পিটাইলো, সব ক্লাসের সামনে, তাও কি কান ধরায়, মানে একদম সিরিয়াসলি এবং একদম শতভাগ সত্য কথা। মানে মানে ইচ্ছা মতো মারলো, মানে কান্নাকাটিও মনে করছিলাম। পরে যে মেয়েটা বিচার দিছিল ওই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়, এবং কোনো একটা কারণে সে ক্লাস 5-এ 2 বছর থেকে যায়, এবং 2 বছর থাকার পরে আমিও আবার একই সাথে পড়ি, এবং আমার লাইফ পরিবর্তনের জন্য ওই মেয়েটা অনেক বড় ভূমিকা পালন করে। কিন্তু প্রথম শুরু হয়েছে মাইট দিয়ে, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো সুতরাং এই যে দিস ওয়াইফ ইজ মাই ওয়াইফ, সুতরাং এইগুলো হচ্ছে একটু ঝামেলাপূর্ণ, ঠিক আছে। ওকে, আমরা শুরু করে দিই, আলোচনা শুরু করবো। 35 নাম্বার কোশ্চেন, 35 নাম্বার কোশ্চেন আমরা দেখার চেষ্টা করবো। শোনা কি আছে বলেন তো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে সঠিক সেন্টেন্সটা বের করো। আচ্ছা, এখন আর কিছু দরকার নাই, এখন দেখেন কি আছে। বিটুইনটা হচ্ছে প্রেপোজিশন, বিটুইন। তার মানে আমরা সবগুলা পাইলাম যে সবগুলা প্রেপোজিশন আছে। আমরা গতকাল শিখেছিলাম প্রেপোজিশনের পর অবজেক্টিভ প্রনাউন বসে, শোনা মনে আছে? প্রেপোজিশনের পর অবজেক্টিভ প্রনাউন বসে। এখন গতকাল এটা বলছিলাম, ইউ সাবজেক্টিভ হয়, ইউ অবজেক্টিভ হয়। হ্যাঁ, যেখানে অবজেক্টিভ প্রনাউন বসবে সেখানে ইউ হলে অবজেক্টিভ, যেখানে সাবজেক্টিভ বসবে সেখানে সাবজেক্টিভ। এখন ইউ এর পরে তো আয় হয় না, শোনা। প্রেপোজিশনের পরে সাবজেক্টিভ প্রনাউন হয় না, সাবজেক্টিভ প্রনাউন হয় না। এখন প্রশ্ন হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড মি, তার মানে এই জায়গায় ঝামেলা আছে, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই জায়গায় একটা ঝামেলা আছে, এটা আমাদের পরবর্তী, আমাদের এতটুকু যদি আমরা বুঝতে পারি। শুনেন, 35 নাম্বার কোশ্চেন, একটু তাকান। 35 নাম্বার প্রশ্ন সব কিছু আপনার বোঝার দরকার না, আপনাকে যতটুকু বোঝানো হচ্ছে জাস্ট এতটুকু যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, বেশি বোঝার দরকার নাই। বিটুইন ইউ অ্যান্ড মি, এই দুইটা হতে পারে। এখন আই ডাউট দ্যাট হি উইল কাম, অপশন বি নাম্বার, আই ডাউট দ্যাট হি উড কাম। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে একটা ক্লোজ মার্কার, এটা আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়বো। কোথায় বলেন তো? রাইট ফর্মস অফ ভার্বে। লেকচার শিট আপনাদের নতুনদের জন্য কত কিছু, এটা গুড নিউজ আছে, আপনাদের নতুন ব্যাচের সকল গ্রামার শিট তৈরি হয়ে গেছে, এবং সবগুলা গ্রামার শিটের কাজ শেষ হয়ে গেছে। এবং আজকে ক্লাসের পরে গ্রামারের 23টা শিট হবে, গ্রামারের টোটাল শিটগুলো দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমি এই যে ক্লাস নেওয়ার আগ পর্যন্ত আমি কাজ করছিলাম, এবং মুখস্থ মেমোরাইজিং পার্টের সব কাজ শেষ হয়ে গেছে। আমরা জাস্ট যদি পসিবল হয় আজকে, নাহলে আগামীকাল সকালের দিকে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর অন্য যারা প্রাইমারি বেসের জন্য, তাদের জন্য হয়তো বা আমরা আগামীকাল থেকে অর্ডার নেওয়া শুরু করবো। দেন হচ্ছে রবিবারে আমরা একদিন শিট পাঠাবো, শুধু একদিন। এবং আপনারা জানেন কি না জানি না, 45 বেসের সেকেন্ড বেচে এখানে আমি শিট পাঠাইনি। হ্যাঁ, মানে যেই বেচে বলি যে পাঠাবো ওই বেচে পাঠাই, যেই বেচে বলি না ওই বেচে পাঠাই না। এখন দেখেন, একটু দেখেন, এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটায় কি আছে বলেন তো? এই যে দ্যাটটা হচ্ছে ক্লোজ মার্কার। আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়বো। একটা সেন্টেন্সে ক্লোজ মার্কার দিয়ে যখন দুইটা টেন্স যুক্ত থাকে, একটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আরেকটা টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এই জন্য সঠিক অ্যান্সার কোনটা? এটা। এখন এই যে দ্যাট আছে না, আমরা আরেকটা নিয়ম পড়বো রাইট ফর্মস অফ ভার্বে, যে দ্যাটের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন পরবর্তীতে আমাদের উইল না হয়ে উড হয়, ক্যান না হয়ে কুড হয়, শেল না হয়ে শুড হয়, মে না হয়ে মাইট হয়। এটাও পড়বো। এটাও সঠিক হতে পারতো যদি এখানে আমাদের ইডি থাকতো, এখানে পাস্ট ফর্ম থাকতো। আমি কি বোঝাতে পারলাম? এই জন্য সঠিক অ্যান্সার সি নাম্বার, নট ডি নাম্বার। এইটুকু একটু ঝামেলাপূর্ণ, এটা আমরা রাইট ফর্মস অফ ভার্ব যখন পড়ে ফেলবো তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে।
আর এতটুকু যদি বুঝতে পারেন তাহলে এই চ্যাপ্টার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট আলোচনা যাই, কিছু লেখালেখি করি। খাতার প্রথমেই এই পর্যন্ত আসছিলাম, তাই তো? খাতার প্রথমে লেখেন IN, INDEFINIT, ইনডিফিনিট প্রোনাউন। এটা মনে হয় 3 নাম্বার, এটা মনে হয় 3 নাম্বার। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা চলেন লিখি। নো ওয়ান, নোবডি, নোথিং মানে নাথিং আর কি, সামওয়ান, somebody, something, anyone, anyone, anybody, anybody, any নিজে হতে পারে, little, few, many, much, more, none, most, others। এটা কিচ্ছু বোঝার দরকার না, জাস্ট একটু লিখেন, যেভাবে লিখছে আপনি লিখেন, জাস্ট এতটুকু লিখেন, ঠিক আছে? এরপরে অল, অ্যানাদার, ডট ডট। আপনি ভাবতেছেন এগুলো কেমনে মুখস্থ রাখবো? ডট ডট দিয়ে লিখে রাখেন। এবার আমি মানে লিখতে থাকেন এবং শুনতে থাকেন, একই সাথে 2 কাজ করতে হয় অনেক সময়। পৃথিবীর অনেক কাজ আছে যখন একই সাথে 2 কাজ করতে হয়। এই জন্য আমি আপনারা লিখার কাজটা করবেন এবং আমি বলবো এটা শোনার কাজটা করবেন। লিখা এবং শোনা 2 কাজ একই সাথে করতে হবে, কারণ আমাদের বেঁচে থাকার জন্য, এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের একই সাথে 2 কাজ করতে হয়, একই সাথে 3, 4, 5 কাজও করতে হয়। একই সাথে দেখবেন কাঁধে জিনিসপত্র নিচ্ছে, হাতে আবার কোনো কিছু বহন করে নিয়ে যাচ্ছে, সুতরাং আপনিও পারবেন। প্রথম কথা হচ্ছে নো ওয়ান, কেউ না। একজন ব্যক্তিগত আছে, কেউ না, নির্দিষ্ট কেউ না। আপনি জানেন কাদের কথা বলছে? না, বলছে নোবডি, কোনো ব্যক্তিই না। কার কথা বলছে বলেন তো? কোনো ব্যক্তিই না, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছে না। নাথিং, কিছুই না। কোনো একটা বস্তুর কথা বলা হচ্ছে, এখন কি সেই বস্তু? নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট, কিছু বলার দরকার নেই। আচ্ছা, এরপর সামওয়ান, কোনো একজন, সামবডি, কোনো একজন ব্যক্তি, সামথিং, কোনো কিছু। এরপরে দেখেন এনিওয়ান, যে কেউ একজন, এনিবডি, যে কোনো এক ব্যক্তি, এনি, যে কেউ, লিটল, অল্প একটু, ফিউ, অল্প একটু, মেনি, অনেক, মাছ, আরো অনেক, নান, কেউ না। এরপরে কি যে লিখলাম, এটা নানের পরে আমি কি লিখছি নিজেই তো বুঝি না। ও শোনা, এটা নান না, এটা মোর মানে অনেক বেশি, মোর মানে বেশি, নান মানে নাই, মোস্ট মানে আরো বেশি, আদার্স মানে অন্যগুলা, অল মানে সব, অ্যানাদার মানে অন্য একটি। এখন বলেন, এই যে আমি ডট ডট দিয়ে রাখছি, আরো হতে পারে। এই যে ওয়ার্ডগুলা লিখলাম, এই ওয়ার্ডগুলা দ্বারা আপনি নিজে একবার চিন্তা করেন, এটার নাম কি বলেন? এটার নাম কি? ইনডিফিনিট। এই শোনা, আর্টিকেল পড়ছিলেন না? আর্টিকেল 2 প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে কি বলেন তো? ডেফিনিট আর্টিকেল সমান সমান দা, মানে কি নির্দিষ্ট আর্টিকেল। আর ইনডেফিনিট আর্টিকেল মানে কি অনির্দিষ্ট আর্টিকেল। যে সকল আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় ওটাকে কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। এখন ওইখানে ইনডেফিনিটের মানে যেটা, এইখানেও ইনডেফিনিটের মানে এটা। এখানে আর্টিকেলের পরিবর্তে শুধু প্রোনাউন আসবে। তার মানে যে সকল প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় সেই সকল প্রোনাউনকে ইনডেফিনিট প্রোনাউন হয়। কেন? কারণ ইনডিফিনিট শব্দের অর্থই হচ্ছে অনির্দিষ্ট। এভাবে যদি মনে রাখেন আপনার মনে থাকবে। যদি এইভাবে মুখস্থ রাখেন তাহলে আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মনে থাকবে। এখন আপনার খুশি, যেমনে পারেন মনে রাখেন, কোনো সমস্যা নেই। ওকে,
এতটুকু লিখবেন, লিখার পর একটা স্টার চিহ্ন দেবেন। এইভাবে যেভাবে লিখছে এভাবে লিখবেন, লিখার পর একটা স্টার চিহ্ন দেবেন, স্টার চিহ্ন দেবেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন অনির্দিষ্ট, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে, অথবা অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, বুঝাবে, অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, শেষ। অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে। মেনি লিখছি, মানি লিখছি আমি, কোথায় রে? মেনি, এম এ নয়, মেনি লিখছি আমি, ঠিক লিখছি। ওকে, যার সাথে লিখেন, তার মানে কি কি দাঁড়ালো বলেন? অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, ঝামেলা শেষ। অনির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে। এতটুকু লিখার পরে একটা নোট লিখবেন, একটা নোট লিখবেন, লিখবেন লিখবেন এইভাবে একটা নোট লিখবেন, নোট লিখবেন no one of, any one of, everyone of, no one of, anyone of, everyone of, someone of dot 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 plus plural noun, plural, plural noun plus singular verb, সিঙ্গুলার ভার্ব। এটা লিখে রাখেন। যদিও আমরা, যদিও এটা লিখে রাখবেন, পরে ব্র্যাকেট দিয়ে লিখে রাখবেন বিস্তারিত, বিস্তারিত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায়ে পড়ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায়ে পড়ব, এগ্রিমেন্ট অধ্যায়ে পড়ব। তার মানে আমরা কতগুলো প্রনাউন লিখলাম, এরপরে আমরা নাম, একটা নাম লিখলাম ইনডিফিনিট। ইনডিফিনিট শব্দের অর্থ অনির্দিষ্ট। কিছু শব্দ লিখলাম, কিছু ওয়ার্ড লিখলাম, এবং আপনাদের আমি পড়ার মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এইগুলো আসলে নির্দিষ্ট হয় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, অথবা অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাচ্ছে। হয় অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, না হয় অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাচ্ছে। তার মানে যে সকল প্রনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে সেগুলোকে ইনডিফিনিট প্রনাউন বলা হয়। কেন? ইনডিফিনিট শব্দের অর্থই হচ্ছে অনির্দিষ্ট। এইবার এই এক্সাম্পলগুলো 2-3 বার রিডিং পড়েন, দেখবেন আপনার আজীবন মনে থাকবে, নাইলে আপনার এই মুখস্থ করে 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 সারা জীবন মনে থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? আইসি লেখেন, আইসি, আইসি মানে ইনডিফিনিট ক্লিয়ার। 2-1 জন লেখেন ইনডিফিনিট ক্লিয়ার। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি, মুখের কথায় হয় যে কাম তুমি যদি গাও, বেদনা মধুর হয়ে যায় ও তুমি যদি। ওকে, চলেন আমরা যাই এরপরেরটাই। লেখেন DEMONS, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। খুব ভালো করে বুঝেন, 1 মিনিট সময় লাগবে। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নির্দেশ করা। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? ডেমনস্ট্রেট একটা ভার্ব, এই ডেমনস্ট্রেট ভার্ব থেকে এই ডেমনস্ট্রেটিভ এই অ্যাডজেক্টিভটার উৎপত্তি। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নির্দেশ করা। তা ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলতে কি বলেন তো? এমন কোনো প্রনাউনকে বোঝাইবে যেটা হচ্ছে আমাদের কোনো কিছু নির্দেশ করবে। কি নির্দেশ করবে?
হয় অতীতের কোনো জিনিস নির্দেশ করবে, না হলে বর্তমানের কোনো জিনিস নির্দেশ করবে, না হয় কাছের কোনো জিনিস নির্দেশ করবে, না হয় দূরের কোনো জিনিস নির্দেশ করবে। অর্থাৎ নির্দেশ করার জন্য যে সকল প্রণয়ন ব্যবহার করা হয় এই সকল প্রণয়নকেই আমাদের কি বলা হয়, কি বলা হয় বলেন তো? ডেমনস্ট্রেটিভ প্রণয়ন বলা হয়। কারণ ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থই হচ্ছে কি বলেন তো? নির্দেশ করা। এটার বিখ্যাত 4টা উদাহরণ হচ্ছে এটা, TSIS দিস, আবার TSESE, যেভাবে লিখতে সেভাবে লিখবেন দিস, এটা লিখবেন সিঙ্গুলার, আর এটা লিখবেন প্লুরাল, এই দুইটা লিখবেন প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এই পাশে লিখবেন দ্যাট, এই পাশে লিখবেন দোজ, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, এই দুইটা লিখবেন পাস্ট টেন্স, দুইটা লিখবেন পাস্ট টেন্স। অর্থাৎ দিস দ্যাট দোজ। আরও আছে, ইট হয়, সো হয়, সাস হয়, দা সেম হয়, ওয়ান হয়, অ্যানাদার হয়। অর্থাৎ যদি ইট হয়, যদি কোনো নাউনকে নির্দেশ করে, যদি কোনো প্রোনাউন কোনো নাউনকে নির্দেশ করে, সেটা অতীতের হতে পারে, বর্তমানের হতে পারে, কাছের হতে পারে, দূরের হতে পারে, যদি কোনো নাউনকে নির্দেশ করে তখন সেটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা। এই 4টা উদাহরণ মুখস্থ রাখবেন নির্দেশ করার জন্য। এবার দেখেন নির্দেশ করার জন্য আমি যেমন দিস ইজ মাই ওয়াইফ, এটাই হচ্ছে আমার বউ। তো ওয়াইফকে নির্দেশ করার জন্য আমরা কি ব্যবহার করছি? বউ ব্যবহার করছি। এবার আপনি চিন্তা করলেন, আপনি বিয়ে করছেন, আপনার মনে করেন 12টা পোলাপান হয়েছে। তো আমি যা জিজ্ঞেস করলাম, শোনা তোমার পোলাপান কয়টা? তো আপনি বললেন, স্যার দিজ আর মাই চিলড্রেন, এগুলো হচ্ছে আমার বাচ্চা কাচ্চা। তো এই দিজ কেন ব্যবহার করলেন বলেন তো? আপনাদের বাচ্চা কাচ্চা বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে বলা হলো যে আপনার শ্বশুর বাড়ি কইরা, যে দ্যাট ইজ মাই, মানে আমি 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 বললাম যে আপনি যে এই যে অল্প বয়সে আপনি একটা বিয়ে করলেন, বিয়ে করার পরে আবার 10 বছরের ভিতরে 11টা বাচ্চা হয়ে গেল, হ্যাঁ, এটা কেন হলো? আপনি বললেন যে দ্যাট ওয়াজ মাই মিস্টেক, এটা আমার ভুল ছিল, এটা আমার ভুল ছিল। ক্লিয়ার? এই যে মিস্টেকটা বলার জন্য আমরা দ্যাট ব্যবহার করলেন। এরপর আমি বললাম যে আপনার কি একটা ভুল জীবনে করছেন? পরে বলছে যে না, বিয়ে তো আমি আরও দুইটা করছিলাম, তো ভুল আমার আরও একাধিক ছিল। তার মানে তখন বললেন যে, তখন আমি বললাম যে এটা পাগলা, গ্রামাটিক্যালি কারেক্ট করো, এটা দ্যাট হবে না, তখন কি হবে? দোজ আর মাই, অথবা দোজ ওয়ার মাই মিস্টেকস। এই যে আপনি দোজ শব্দটা ব্যবহার করলেন, বুঝতে পারলেন? এই গল্পটা মনে রাখবেন, তাইলে হবে। এই 4টাকে কি বলা হবে বলেন তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই 4টাকে কি বলা হবে বলেন তো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, খুবই সিম্পল এগুলো খুবই সিম্পল। যেমন এক্সাম্পল, দিস ইজ, এক্সাম্পল লিখে রাখবেন, দিস ইজ মাই বুক, এটা হচ্ছে আমার বুক। হ্যাঁ, আন্ডারলাইন করা আছে। এখানে দিস শব্দটা কোন প্রোনাউন? দিস ইজ মাই বুক, এখানে দিস শব্দটা কোন প্রোনাউন? আনসার হবে কি বলেন তো? ডেমনস্ট্রেটিভ, DEMONS, ডেমনস্ট্রেটিভ। ডি মানে কি বলতো? লেখেন ডিসি, আপনাকে ডিসি বানিয়ে দেয়। ডিতে ডেমনস্ট্রেটিভ, সিতে ক্লিয়ার। পৃথিবী তো একজন কিছু বললে আক্রমণ করিয়েন না। এখানে যারা আছে সবাই তো আপনার ভাই, আপনার বন্ধু। আপনার এখানে এমনও তো আছে, এমন কোনো মেয়ে আছে যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার আপকামিং বউ হয়ে যেতে পারে। এখানে এমন কোনো ছেলে আছে যে আপনার হাজব্যান্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, তো কেউ কাউকে আক্রমণাত্মক কথাবার্তা বলিয়েন না, সবাই শান্তশিষ্টভাবে থাকেন, ঠিক আছে? একজন একটা কমেন্ট করে বুঝতে নাই পারে, আমরা আমাদের এই জায়গাটা থেকে আমরা একটা ইউনিটি খোঁজার চেষ্টা করবো। আমরা সবাই এই যে 2000 ছেলে মেয়ে আমরা আছি, প্রত্যেকেই আমাদের ভাই হয়, প্রত্যেকে আমাদের বোন হয়। আপনাদের দেখবেন যে আপনারা যখন জব সেক্টরে যাবেন, আপনাদের দেখবেন আপনাদের জুনিয়র একজন ছেলে সিনিয়র হয়ে গেছে। কথার মাধ্যমে দেখবেন আপনাদের ভিতরে বসে, আচ্ছা আচ্ছা ইংরেজি কোথায়, দেখবেন অটোমেটিক্যালি বের হয়ে গেছে যে আপনারা, আরে আপনার ভাই, আমি তো আপনার বেচের স্টুডেন্ট ছিলাম,
কবির ভাইয়ের কাছে পড়ছিলেন, হ্যাঁ পড়ছে, এই দেখবেন এটা সম্পর্ক করে যাবে। পৃথিবীতে যে কাকে কোন জায়গায় দরকার লাগে এটা 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 বলা যায় না। এই জন্য সবসময় আগের যে গার্লফ্রেন্ড ছিল বা আগের যে ছিল তাদের সাথেও মানে কমিউনিকেশন রাখতে হবে। কমিউনিকেশন রাখতে হবে বলতে এই ইসলাম যতটুকু সমর্থন করে আর কি, যেন যে কোনো সময় বিপদে আপদে কাজে লাগে। আচ্ছা এটা লেখেন। আল্লাহ, একটা মজার ইম্পর্টেন্ট জিনিস পড়ে, চলেন একটা মজার একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ে। সলভ ক্লাস আছে, টেনশন করিয়েন না, কোনো নিয়ে ঝামেলা নেই। আগামীকাল সলভ ক্লাস না? আমি 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 আল্লাহ, আমি আমি কি কমু, আমি আল্লাহ। আমি যখন ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি বুঝছেন, এই গল্প বেশি যাচ্ছে না, এত গল্প করা যাবে না। এরপরে কত নাম্বার এটা কি কি গেল? 4টা পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এরপরে হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 4টা গেল, তাই তো? 5 নাম্বার লেখেন রিসিপ্রোকাল প্রোনাউন, RECEIP, রিসিপ্রোকাল প্রোনাউন। খুবই সহজ, এটা 1 মিনিট লাগবে। রিসিপ্রোকাল প্রোনাউন আর টুইস্ট আছে এটা। রিসিপ্রোকাল প্রোনাউন শুধু এতটুকু লিখবেন, হ্যাঁ, একটা পয়েন্ট লিখবেন রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন আছে 2টা লিখবেন। পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বোঝাতে এই প্রোনাউন ব্যবহৃত হয়। পারস্পরিক সম্পর্ক বোঝাতে এই প্রোনাউন ব্যবহৃত হয়। পারস্পরিক সম্পর্ক বোঝায় কি দিয়ে? EACS, ইচ আদার, কমা ওয়ান অ্যানাদার, দুটি এই প্রোনাউনের অন্তর্ভুক্ত। এই প্রোনাউনের অন্তর্ভুক্ত। এবার দেখেন সম্পর্ক কেমনে বোঝাইছে। পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার, পারস্পরিক সম্পর্ক বলতে যখন দুয়ের ভিতরে সম্পর্ক বোঝায়, যেমন আপনি আপনার গার্লফ্রেন্ডকে পছন্দ করেন অথবা আপনি আপনার মাকে ভালোবাসেন, গার্লফ্রেন্ড টপিক, বা আপনি আপনার মাকে ভালোবাসেন, তার মানে তখনকার সম্পর্ক হবে ইচ আদার। হ্যাঁ, উই লাভ ইচ আদার, যদি আপনি আপনার মাকে বুঝান এবং আপনাকে বোঝান। এবার যদি মনে করেন যে না, শুধু মাকে ভালোবাসলেই হবে না, বউ আছে, বাবা আছে, পাড়া প্রতিবেশী আছে, গার্লফ্রেন্ড আছে, তারপরে বিদেশিনীর বউ আছে, সব কিছুকেই ভালোবাসতে হবে, তখন আসবে কি বলুন তো? ওয়ান অ্যানাদার, ঠিক আছে? আর ইচ আদার বলতে বিটুইন, BETWEEN, বিটুইন। ইচ আদার দ্বারা দুয়ের মধ্যে সম্পর্ক বোঝাবে। শোনা, ইচ আদার দ্বারা কাদের মধ্যে সম্পর্ক বোঝাবে? দুয়ের মধ্যে সম্পর্ক বোঝাবে। কিন্তু ওয়ান অ্যানাদার হচ্ছে অ্যামাং, AMONG, অ্যামাং হচ্ছে বলতে দুয়ের অধিক ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাবে। নোট করিয়েন কিন্তু। বিটুইন বলতে দুটি ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাবে। অ্যামাং বলতে দুয়ের অধিক ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাবে, আর কিছু না। ওকে, এরপর একটা নোট লিখে রাখবেন যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, অর্থাৎ লিখবেন ইচ আদার ও ওয়ান অ্যানাদার, অর্থাৎ রিসিপ্রোকাল প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে না। শেষ। রিসিপ্রোকাল প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে না। একজন বলছে ইংরেজি মুখস্থ করে আপনি 24 বছরে পারছেন? ইংরেজি মুখস্থ করে 24 বছর আপনি পারছেন? বলেন, পারেননি। ইংরেজি ফিল করতে হয়। ইংরেজি হচ্ছে আপনার দূর থেকে আপনার প্রিয় মানুষকে যেভাবে ফিল করেন, আপনার মাথার ভিতরে গেঁথে রাখা। আমি সলভ ক্লাসগুলোতে এই জিনিসগুলো দেখাবো যে আপনি একটা জায়গা থেকে আপনি কীভাবে একটা সেন্টেন্স থেকে টোটাল ইংলিশ গ্রামার ব্যাখ্যা করা যায়, যদি আপনার মাথায় মাল থাকে। আর মাথায় না মাল করতে 2 মিনিটে শেষ, ঠিক আছে? এক্সাম্পল দিবে, আগে লিখেন, এক্সাম্পল লিখবেন। ওকে, প্রশ্ন এখান থেকে কীভাবে হয় প্রশ্ন, তাই তো?
এ প্রশ্ন কি হয়, এবার একটা এক্সাম্পল লিখছি, এক্সাম্পল খাতায় লেখেন। উই লাভ ইচ আদার, প্রথমত এইভাবে থাকে, প্রথমত প্রশ্নটা এরকম থাকে যে এখানে ইচ আদারটা কি, মূলত প্রশ্নটা এইভাবে হয়, মূলত প্রশ্নটা এইভাবে হয়, উই লাভ ইচ আদার, উই লাভ ইচ আদার, মূলত প্রশ্নটা এইভাবে হয়, এখানে ইচ আদারটা আসলে কি। অথবা আরেকটা এইভাবে প্রশ্ন হতে, ইচ আদারটা কি রিসিপ্রোকাল প্রনাউন। আরেকটা প্রশ্ন এইভাবে হতে পারে, যেমন দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার, তিন বোন একে অন্যকে ভালোবাসে, তিন বোন একে অন্যকে ভালোবাসে, এখানে ওয়ান অ্যানাদারটা কি, এরকম ভাবে প্রশ্ন হয়। ওয়ান অ্যানাদারটা কি বলেন তো, রিসিপ্রোকাল প্রনাউন। ইচ আদারটা কি বলেন তো, রিসিপ্রোকাল প্রনাউন। এই রিসিপ্রোকাল প্রনাউনটা আবার ভয়েসে কাজে লাগে। যেহেতু রিসিপ্রোকাল প্রনাউন ইচ আদারটাকে সাবজেক্ট করা যায় না, আমাদের ভয়েস পরিবর্তন নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, কিন্তু এই মাগার অবজেক্টকে সাবজেক্ট করা যায় না। এই কারণে আমাদের এটা বেশি আলোচনা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। কখনো এরকম হবে না ইচ আদার লাভ ইউ, ইচ আদার লাভ ইউ, এটা কখনো সেন্টেন্স হবে না, কারণ এরা সাবজেক্ট হিসেবেই বসতে পারে না, এরা সাবজেক্ট হিসাবেই বসতে পারে না। তখন পেসিভ কি করে করতে হয়, ওটা আমরা পেসিভের অধ্যায়ে পড়বো। সাবজেক্ট ঠিক রাখে, অবজেক্ট ঠিক রেখে আমরা শুধু অক্সিলি ভার্ব এবং মূল ভার্ব ব্যবহার করে আমরা পেসিভ করবো, ঠিক আছে। আর সি লেখেন, আর সি, একটা সময় ছিল না আর সি ঠান্ডা কুলা, আর সি রিসিপ্রোকাল ক্লিয়ার। মজা নিয়ে ক্লাসে আসবেন, ক্লাসে মজা নিয়ে, হতাশ নিয়ে আসেন না। আপনার একটা টার্গেট থাকবে যে কবির ভাইয়ের যেদিন ক্লাস থাকে ওই দিন আমরা সারাদিন যতই খারাপ থাকি ওই ক্লাসের সময়টা আমরা এনজয় করবো ইনশাল্লাহ। ইংরেজি আপনার যে কোনো পড়াই মজা নিয়ে, আপনি সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ মানে যে কোনো কাজই করুক, ওটা যদি মজা না পায়, ওই কাজে যদি মজা না পায়, ওই মানে কাজ করে লাভ নেই, ভালো লাগবে না। আর সি, এই প্রত্যেকে কমেন্ট করেন। প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আরো যন্ত্রণাময়, আমার মরণ হলে ভালো হয়, আমার মরণ হলে ভালো হয়। প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে আরো। সবগুলা ক্লাস করি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনাদের কমেন্টস পড়ছি ভাই, আমি এখানে গান গাচ্ছি না। আমার মরণ হলে ভালো হয়, আমার মরণ হলে ভালো হয়। শ্রাবণের বাড়ি ধারা ঝরে গো যেমন, ঝরালে আমার দুটি নয়ন তেমন, কেন যে কাঁদাতে মন তোমারই সাথে হলো এই পরিচয়, আমার মরণ হলে ভালো হয়, আমার মরণ হলে ভালো হয়। এক সময় এই গানটা এত পরিমাণ বিশ্বাস করতাম, ঠিক যখন রিয়েলিটি বুঝলাম তখন বলি এই গানের মতো বন্ডামি কথা আর একটাও নেই। ফাইজলামি পাইছেন, মরণ হলে ভালো হয় মানে এটা কিসের ফাইজলামি? মরণ হলে ভালো হয় মানে কি? কোনো আলোচনা নাই, এটা হয় সম্ভব? তবে হ্যাঁ, যারা এই লাইনে দু একটা ধরা খাইছেন তাদের কিন্তু কেঁপে ওঠে, তাই না? মানে এই জন্য আমি বলি যে প্রত্যেকটা ছেলের জীবনে একবার করে ছাকা খাওয়া উচিত, একদম কঠিন লেভেলের, মানে এমনভাবে ছাকা খাওয়া উচিত। মেয়েদের না, মেয়েদের কথা আলাদা, ওরা মায়ের জাত, তো ওদের এমনিতেই নরম টরম থাকে, মানে মোমের মতো গলে যায়, আবার পাষাণ হইলে আবার শয়তানের খারা জিলকে হয়, ঠিক আছে?
তা সুতরাং আমি বলি যে প্রত্যেকটা ছেলের জীবনে যদি একটা করে ছেঁকা খায় এবং ছেঁকা খাওয়া থেকে যে ছেলেটা উঠে দাঁড়াতে পারে ও জীবনে শাইন করে, হয় টাকা পয়সা ইনকাম করে, নাহলে বাড়ি গাড়ি মালিক হয়, নাহলে আরও অনেক বেশি সুন্দরী বিয়ে করে, কোনো না কোনোভাবে ও শাইন করে। আর যে মনে করেন ব্রেকআপ হয়ে গেছে তখন চিন্তা করে যে আর জীবন শেষ, গাঞ্জা গুঞ্জা খাইয়ে বিড়বুড়ি খেয়ে জীবন শেষ, ও শেষ, ওর আগে মরে যাওয়া উচিত ছিল, প্রেম করে মরছে। জীবনে করতে হয়। চলেন আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো এখন। এই গানটা গাইলাম এবং এখন কঠিন জিনিস পড়বো না, আপনাদের কাছে অনেক কঠিন এই চ্যাপ্টারটা, এই জিনিসটা, কিন্তু আমি সব থেকে সহজ করে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম সব থেকে সহজ পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, একদম সব থেকে, তাই তো? আচ্ছা, বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা খাতায় লিখবেন, খাতায় রিলেটিভ প্রোনাউন, এইটা আমরা লিখবো খাতায়। রিলেটিভ প্রোনাউন, মনোযোগ, রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো যদি আপনাকে বলি তাহলে সাধারণত আপনি বলবেন হু, হুম, হুইস, হোয়াট, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এক্স্যাক্টলি তাই। তো রিলেটিভ প্রোনাউন কখন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দুটো এক্সাম্পল লিখি। আমরা একই সাথে দুইটা জিনিস আলোচনা করব, এই জন্য আমরা দুটো এক্সাম্পল লিখব। লেখেন। আচ্ছা, হোয়ার ডাজ ইউ লিভ? আচ্ছা, হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল লিখব। আই নো দ্য বয়, না প্রথম এক্সাম্পলটা লিখবো না, লিখেন না। আই নো দ্য বয় হু কেম হেয়ার, হু কেম লাস্ট নাইট। আই নো দ্য বয় হু কেম লাস্ট নাইট, এই এক্সাম্পলটা লেখেন। এই এক্সাম্পলটা থেকে আমরা অনেক কিছু জিনিস শেখার চেষ্টা করব। এই এক্সাম্পলটা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখার চেষ্টা করব। এই এক্সাম্পলটা লিখেন সবাই, একদম প্রত্যেকে এই খাতায় লিখেন। এখন থেকে আগামী 10 মিনিট একদম আপনার ক্লাসের সর্বোচ্চ লেভেলের মনোযোগ থাকতে হবে। প্রথম কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেই প্রোনাউন, রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্পর্কযুক্ত, রিলেশন থেকে শব্দটা আসছে। রিলেশন মানে কি বলেন তো? সম্পর্ক। আর রিলেটিভ মানে কি বলে? সম্পর্কযুক্ত। আর রিলেটিভ প্রোনাউন মানে তাহলে কি? রিলেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউন সম্পর্ক যুক্ত করে। যুক্ত করা মানে কি? এখন যুক্ত কি একটা থাকলে কি যুক্ত করা যায়? যুক্ত করা থাকলে তার মানে অবশ্যই কি বলেন, আবার কি হয় বলেন তো? রিলেটিভ প্রোনাউন অবশ্যই দুটা সেন্টেন্সকে যুক্ত করে। আচ্ছা, তার মানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে সাধারণত সে কোথায় বসে বলেন তো? সেন্টেন্সের মাঝখানে বসে। একটু লক্ষ্য করেন। 1 নাম্বার পয়েন্ট লিখবেন। রিলেটিভ প্রোনাউন সেন্টেন্স এর মাঝে বসে, সেন্টেন্সের মাঝে বসে। এটা হচ্ছে প্রথম কথা। রিলেটিভ প্রোনাউন কোনগুলো এগুলো আমি বলে দিচ্ছি। হু, হুম, হোয়াজ, হোয়াট, এগুলো এই কয়টা রিলেট, 6টা বা 7টা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউন সেন্টেন্স এর মাঝে বসে। আচ্ছা, এবার দেখেন এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। কারণ ভার্ব আছে কয়টা বলেন তো? 2টা। ফাইনাল ভার্ব যদি 2টা হয় এবং সেখানে যদি ক্লজ মার্কার বা রিলেটিভ প্রোনাউন থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। কি সেন্টেন্স হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়। রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে থাকে। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য এই জায়গাটায় আছে। এই যে হু যে আছে, এই হু এর পূর্বে দেখেন একটা কি আছে বলেন তো? আমাদের একটা বয় আছে, দা বয়, নাউন আছে। তার মানে এখানে এই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই নাউন বা প্রোনাউনটা থাকে এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। আমরা অ্যান্টিসিডেন্ট কঠিন শব্দ ব্যবহার করব না। তার মানে 2 নাম্বার পয়েন্ট লিখব। রিলেটিভ প্রোনাউন এর পূর্বে অবশ্যই
এন ও ইউএন, নাউন বা প্রোনাউন থাকবে, PRONOUN, প্রোনাউন থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট, রিলেটিভ প্রোনাউন যুক্ত হলে তা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কমপ্লেক্স সেন্টেন্স হবে। আপনাদের সেন্টেন্স পড়াবো, এখানে বিস্তারিত আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন যুক্ত হলে তা কমপ্লেক্স সেন্টেন্স পড়া হবে। তার মানে রিলেটিভ প্রোনাউন কোনগুলো হয় সাধারণত? হু, হুম, হুজ, হোয়াট, দ্যাট, হুইচ, এই 6টা। হু, হুম, হুজ, হোয়াট, দ্যাট, হুইচ, এই 6টা সাধারণত। এটা লিখে রাখবেন। প্রথমে শিরোনাম লিখবেন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি হয় সাধারণত? আমাদের এই যে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো হয়, আমাদের সকল ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু রিলেটিভ প্রোনাউন হয় না। যেমন হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এগুলা রিলেটিভ প্রোনাউন না, এগুলা রিলেটিভ অ্যাডভার্ব। এটা আমরা অ্যাডভার্ব দিয়ে পড়াবো। হু, হুম, হুজ, হোয়াট, দ্যাট, হুইচ, এগুলার নাম কি? এগুলার নাম হচ্ছে ক্লজ মার্কার অথবা কনজাংশন অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন একটা পর্যায়ে যায় এগুলা রিলেটিভ প্রোনাউন হবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি বারবার বলছি ক্লাসের এই জায়গাটাই সব থেকে বেশি মনোযোগ থাকতে হবে আগামী 10 মিনিট। অর্থাৎ এই যে হু, হুম, হুজ, হোয়াট, দ্যাট, হুইচ, এদের পূর্বে খুব মনোযোগী, এরা যখন সেন্টেন্সের মাঝখানে বসে এবং এদের পূর্বে যখন নাউন বা প্রোনাউন থাকে, আমি আবার বলছি, এরা যখন সেন্টেন্সের মাঝখানে, যারা নোট করেন তারা এই পয়েন্টটা লিখবেন, এই 6টা বা এরা যখন সেন্টেন্সের মাঝখানে থাকে এবং এদের পূর্বে যখন নাউন বা প্রোনাউন হয়, এদের পূর্বে যখন নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়, তখন এদেরকে রিলেটিভ প্রোনাউন বসে। আমরা 3টা বৈশিষ্ট্য লিখেছি, 3টা বৈশিষ্ট্যের ভিতরে লিখেছি আই নো দ্য বয় হু কেম লাস্ট নাইট, এটা প্রথম এক্সাম্পল লিখেছি। 2 নাম্বার, রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসবে। তার মানে এই হুটা মাঝখানে বসছে। রিলেটিভ প্রোনাউন এর পূর্বে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে। এই যে নাউন আছে আমাদের, তার মানে 2 নাম্বার পয়েন্ট ঠিক আছে। 3 নাম্বার, রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয়। রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হয়। মনে রাখতে হবে ক্লজ মার্কার যুক্ত সেন্টেন্স মানেই কমপ্লেক্স সেন্টেন্স। মনে রাখতে হবে ক্লজ মার্কার যুক্ত সেন্টেন্স মানেই কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে বড় কথা। এতটুকু আমি আশা করি লেখা হয়েছে। এবার একটা এক্সাম্পল দিব। আই নো that he will pass in the exam। এইখানে that শব্দটাকে আমি আন্ডারলাইন করলাম। এরপরে I need a book which has a good story। এখানে এই শব্দটাকে আমরা আন্ডারলাইন করলাম। এইবার যদি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, এইবার আগে প্রথম আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন এই 2টা সেন্টেন্সের মাঝখানে রিলেটিভ প্রোনাউন কোনটা। দ্রুত আনসার, প্রত্যেকেই যারা আছেন ক্লাস দেখেন সবাই অ্যান্সার করেন। আমার জিএফ এর নাম অনেকগুলো ছিল, তো কয়টা নাম বলবো? তো নাই, তো আরেকজনের বউয়ের নাম বলে লাভ নেই তো। দ্রুত এখন এগুলা না, এখন পরে যখন মজা করবো তখন সবাই একসাথে করবো প্লিজ। এখন খুব সিরিয়াস জিনিস পড়াচ্ছিস। That is conjunction, exactly. Thank you, love you. Shoboj, I love you. That which, 2টাই না তো, 2টাই কেমন হয়? সেকেন্ড হুইচ আমরা একটু লিখে দিই, ফার্স্ট সেকেন্ড না লিখে আমরা লিখে দিই প্রত্যেকেই। রিলেটিভ প্রোনাউন দ্যাট হুইচ, তা কিছু বুঝেন নাই। আই নিড আ বুক হুইচ হ্যাজ আ গুড স্টোরি, এক্স্যাক্টলি। দ্যাট হুইচ 2টাই না। দেখেন দ্যাট এর পূর্বে কোনো নাউন নাই,
আমরা বলছি রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। অ্যান্টিসিডেন্ট কথাটাকে আমরা কঠিন করে বলছি না, আমরা বলছি রিলেটিভ প্রোনাউনের পূর্বে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে, শেষ। দ্যাট কনজাংশন। হাসান বাপ্পি, লাভ ইউ। আর কে আছে? না হয়নি, দ্যাট হয়েছে, দুইটাই লিখছে। দ্যাট কনজাংশন, রং তুলো। শিউলি দাস, দ্যাট কনজাংশন হুইচ হবে এক্স্যাক্টলি, দ্যাট কনজাংশন, দ্যাট কনজাংশন। হ্যাঁ আচ্ছা, তা আমি আশা করি বুঝে গেছেন। আচ্ছা এবার চলেন আমরা একটু মিলাই, এবার আমরা মিলাই ফেলবো। প্রথম কথা হচ্ছে দেখেন, এইখানে দ্যাট এবং এইখানে হুইজ দুইটাই সেন্টেন্সের মাঝখানে আছে। এখানকার দ্যাট এবং এইখানকার দেশ দুইটাই সেন্টেন্সের মাঝখানে আছে। এক নাম্বার কন্ডিশন ফিল আপ করলো, কিন্তু রিলেটিভ প্রোনাউন হওয়ার জন্য আমাদের তিনটা কন্ডিশন মেনটেন করতে হবে। মূলত একটা কন্ডিশন, বা সরি মূলত দুইটা কন্ডিশন, তিন নাম্বার কন্ডিশনটা মেজর না, মেজর দুইটা কন্ডিশন। রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে থাকবে। আচ্ছা সেন্টেন্সের মাঝখানে থাকবে, তার মানে সেন্টেন্সের মাঝখানে আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে রিলেটিভ প্রোনাউন পূর্বে অবশ্যই নাউন বা প্রোনাউন থাকবে। এখন দ্যাটের পূর্বে দেখেন ভার্ব আছে, এখানে কোনো নাউন প্রোনাউন নাই, এনপি নাই, এখানে কোনো নাউন বা প্রোনাউন নেই। তার মানে এখানে দ্যাট শব্দের হচ্ছে কনজাংশন অথবা ক্লোজ মার্কার, নট রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হইতে হলে অবশ্যই এই যে কনজাংশনগুলো আছে, যে 6টা কনজাংশনের কথা বললাম বা ডাব্লিউএস ওয়ার্ড বললাম, এই 6টা ডাব্লিউএস ওয়ার্ডের পূর্বে আমাদের নাউন থাকতে হবে। দেখেন এ বুকটা হচ্ছে নাউন, এই জন্য হুইচ রিলেটিভ প্রোনাউন, দ্যাট হচ্ছে কনজাংশন অথবা সাবঅর্ডিনেট কনজাংশন অথবা ক্লোজ মার্কার, হোয়াট এভার ইট ইজ, রিলেটিভ প্রোনাউন না। এটা হচ্ছে প্রথম কথা, ক্লিয়ার? রিলেটিভ প্রোনাউনের বেসিক ধারণার জন্য এতটুকু আলোচনা যথেষ্ট। এখন রিলেটিভ প্রোনাউনের মূলত দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের বেসিক কনসেপ্ট থেকে প্রশ্ন হয়, আর একটা হচ্ছে হুএভার, হুএভার, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়। তা আমরা দুইটা জায়গায় আলাদা ক্যাটাগরি করে ভাগ করব প্লিজ। এক নাম্বার, রিলেটিভ প্রোনাউনের 3টা নিয়ম লিখবো আমরা, 3টা বেসিক নিয়ম লিখবো। রিলেটিভ প্রোনাউনের 3টা বেসিক নিয়ম লিখবো। আচ্ছা, এক নাম্বার, রিলেটিভ প্রোনাউন, PRONOUN, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে, যার পরিবর্তে বসবে ঠিক, ঠিক শব্দ এখানে আসবে না, সে অনুসারে ভার্ব বসবে, সে অনুসারে ভার্ব বসবে, অনুসারে ভার্ব বসবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, অনুসারে ভার্ব বসবে। একটা এক্সাম্পল লিখছি, এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম বা রোমান 1 নাম্বার লিখি আমরা। রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে ঠিক, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে সেই অনুসারে ভার্ব বসবে। একটা এক্সাম্পল লিখব, ইট ইজ হি হু এম অবলিক ইজ আ স্টুডেন্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমাদের রিলেটিভ প্রোনাউনটা কে বলেন তো? এই যে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে এখানে হি কেন? গত ক্লাসে পড়াইছিলাম না, এই যে বি ভার্বের পরে অবজেক্টিভ সাবজেক্টিভ প্রোনাউন বসে, এই জন্য ইট ইজ হিম আসছে না, ইট ইজ হি আসছে। এখন এই রিলেটিভ প্রোনাউনটা কার জন্য বসছে? এই যে হি এর জন্য বসছে। এবার উপরের এক্সাম্পলটা পড়েন, নিয়মটা পড়েন। রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে, রিলেটিভ প্রোনাউন কার পরিবর্তে বসবে? এই যে হি এর পরিবর্তে বসছে। রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে, রিলেটিভ প্রোনাউন কার পরিবর্তে বসছে? এই যে আমাদের কার পরিবর্তে? হি এর পরিবর্তে বসছে। এখন পরবর্তী রিলেটিভ প্রোনাউন পরবর্তী যে ভার্বটা থাকে, এই ভার্বটা হবে এই সাবজেক্ট অনুসারে। এই জন্য হি এর সাথে এম নয়, হি এর সাথে ইজ হয়। বুঝতে পারলাম? এই এক্সাম্পলটা এইভাবে লিখবেন। যাদের একটু ইংরেজিতে বেশি দুর্বলতা, তখন ঠিক এইভাবে লিখবেন। নিচে আবার নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবেন। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউন অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউন অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব নির্ধারিত হয়। এটা নিজেরা লিখেন। একটা এক্সাম্পল দিব, আপনারা করবেন। ইট ইজ তানহা। আবার এই মনে করি না যে তানহা আমার গার্লফ্রেন্ড ছিল, এটা ক্লিফ স্টোফেল থেকে এক্সাম্পল নেওয়া। ইট ইজ তানহা হু হ্যাভ অথবা হ্যাজ 2 ব্রাদার্স। এক নাম্বার নিয়মের আলোচনাটা যদি বুঝে থাকেন, তাহলে এই আলোচনাটুকু করতে হবে, এই আলোচনাটুকু করতে হবে। দ্রুত বলেন।
এই আলোচনাটুকু করতে হবে। আনসার করেন দ্রুত। আমরা প্রোনাউনদের সবথেকে জটিল জিনিস পড়ছি, কিন্তু সব থেকে সহজভাবে পড়বো। আমি ক্লাস শেষে ইনশাল্লাহ বলবো যে আপনার কাছে এতদিনের এই কঠিন জিনিসটা সব থেকে সহজ লাগবে ইনশাল্লাহ। হ্যাজ, ওকে, অনেকে আমরা করে ফেলছি। কেন? এই যে রিলেটিভ প্রোনাউন হু, এটা রিলেটিভ প্রোনাউন তো, হ্যাঁ কেন? কারণ এই যে পূর্বে তানহা আছে, তো রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউন কে বলেন তো? তানহা। এই তানহা অনুসারে বার বসবে। তানহা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, এই জন্য হ্যাভ নয় হ্যাজ আসবে। লিখছেন? আচ্ছা, এইবার এই জায়গা থেকে আমরা এই যে এক্সাম্পলটা লিখছি না, এখান থেকে 2 নাম্বার একটা নিয়ম লিখবো। 2 নাম্বার একটা নিয়ম লিখবো, খুব মজার নিয়ম। দেখেন, আপনি যতগুলা এক্সাম্পল লিখছেন, এখন আপনি যদি এই হুটাকে যদি ইটের পরে লিখতেন, ইট হু, তখন কি আপনি বুঝতে পারতেন যে রিলেটিভ প্রোনাউনটা আসলে কার জন্য বসছে? ইটের জন্য বসছে না হু এর জন্য বসছে না তানহার জন্য বসছে? তাহলে আপনি বুঝতে পারতেন না? বুঝতে পারতেন না। এই জন্য রিলেটিভ প্রোনাউন কার জন্য বসছে এটা সুস্পষ্ট করার জন্য, রিলেটিভ প্রোনাউন কার জন্য বা কার পরিবর্তে বসছে এটা সুস্পষ্ট করার জন্য একটা নিয়ম ফলো করা হয়। সেটা কি? দেখেন, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে ঠিক তার পাশেই বসবে এবং মাঝখানে কোনো নতুন ওয়ার্ড থাকবে না। আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি ঠিক আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসছে ঠিক তার পাশেই বসছে, ঠিক তার পরেই বসছে এবং মাঝখানে নতুন কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে, দন্তান্ন আকার না। তাহলে আমরা নিয়মটা লিখে বলবো, রিলেটিভ প্রোনাউন আরপি যার জন্য বসবে, যার জন্য বসবে ঠিক তার পাশেই বসবে, পাশেই বসবে, মাঝে অন্য ওয়ার্ড থাকবে না, অন্য ওয়ার্ড থাকবে না, মাঝে অন্য ওয়ার্ড থাকবে না, মাঝে অন্য ওয়ার্ড থাকবে না। এটা লিখেন, রিলেটিভ প্রোনাউন যার জন্য বসবে ঠিক তার পাশেই বসবে, ঠিক তার পরেই বসবে, মাঝখানে অন্য কোনো ওয়ার্ড থাকবে দন্তান্ন আকার না, মাঝখানে অন্য কোনো ওয়ার্ড থাকবে না। এটা হচ্ছে আমাদের একদম ফাইনাল সিদ্ধান্ত, মাঝখানে অন্য কোনো ওয়ার্ড থাকবে না। আচ্ছা, এরপর একটা জিনিস লিখে নেবেন, হু অব্লিক হুম সমান সমান ব্যক্তি, হুইচ সমান সমান বস্তু, দ্যাট সমান ব্যক্তি অথবা বস্তু। তার মানে রিলেটিভ প্রোনাউন যদি কোনো ব্যক্তি হয় তখন সেখানে হয় হু হবে, না করলে হুম হবে। যদি বস্তু হয় ডিরেক্টলি হুইচ হওয়ার কথা, তবে যদি হুইচ না থাকে সেক্ষেত্রে আমাদের দ্যাট ব্যবহার করতে। আমাদের ব্যতিক্রম নিয়ম আছে, এটা আমরা এখন ব্যতিক্রম নিয়ে কথা বলছি না, ব্যতিক্রম নিয়ে আলোচনা এখন নেই। দ্যাট শব্দটা ব্যক্তি এবং বস্তু উভয়টার পূর্বেই বসতে পারে। আপনি জাস্ট এতটুকু লিখে রাখেন, তারপরে আমি আপনাকে এক্সাম্পল করাই দেখবেন আপনার কাছে সহজ হবে। এই 3টা লিখেন, হু অব্লিক হুম মানে সমান সমান ব্যক্তি, মানে কি? যদি ব্যক্তি হয় রিলেটিভ প্রোনাউন তাহলে অবশ্যই হু অথবা হুম বসবে। হু অথবা হুম কখন বসবে এটা আমরা পরবর্তী আলোচনা করব। আর বস্তু হলে কি বলেন তো? হুইচ বসবে, দ্যাট ব্যক্তি অথবা বস্তু। চলেন এবার প্রশ্ন করে দেখেন আপনার কাছে কেমন লাগে। 63 নাম্বার কোশ্চেন। আমি কয়েকটা কোশ্চেন করব, তারপরে আপনাকে একটা প্রশ্ন করতে দিব। ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে, আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস, আমি সেই মানুষটাকে চিনি যে এটা করেছে। এই যে দেখেন হু শব্দটা কোথায় আছে? সেন্টেন্সের মাঝখানে আছে। সেন্টেন্সের মাঝখানে থাকলে সেটা রিলেটিভ প্রোনাউন হয়, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, হু এর পূর্বে নাউন আছে, আমরা বলছি হু এর পূর্বে অবশ্যই ওই যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। দ্য ওয়ার্ড হু ডেমনস্ট্রেটিভ দন্তান্ন, রিলেটিভ হয়কার হ, রিফ্লেক্সিভ না, রিসিপ্রোকাল না। রিসিপ্রোকাল আমরা 2টা পড়ছি, ইচ আদার ওয়ান অ্যানাদার। রিফ্লেক্সিভ আমরা শুধু পড়ছি সেলফ যুক্ত থাকবে। রিলেটিভ তো আজকে বললাম। ডেমনস্ট্রেটিভ আমরা মূলত 4টা পড়ছি, দিস দিস দ্যাট দোজ। শেষ। পরবর্তী এক্সাম্পল 64 নাম্বার কোশ্চেন, আই নো দ্য গার্ল, আমি সেই মেয়েটাকে চিনি। ও হু টার্নড আপ দিস মিটিং, খুব মনোযোগ দিয়ে দেখেন, হুটা মাঝখানে আছে না? আছে। এরপরে হু এর পূর্বে নাউন আছে না? আছে। তার মানে কি আলটিমেটলি রিলেটিভ। এরপরে আরো কোশ্চেনে চলে যান, বলছে হু ইজ
বলছে হুইচ ওয়ান ইজ রিলেটিভ প্রনাউন, হি পার্সোনাল প্রনাউন, ইউ পার্সোনাল প্রনাউন, হিজ পসেসিভ অ্যাডজেক্টিভ, হু রিলেটিভ প্রনাউন। শেষ। আচ্ছা, এরপরে আবার প্রশ্ন, এটা মেডিকেলে এবার আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায়। হু, হোয়াট, হুইজ, দেখেন ওইখানে 6টা লিখছিলাম, এগুলো লিখছিলাম কিনা। ডেমনস্ট্রেটিভ না, 4টার ভিতরে পড়ে না। পার্সোনাল না, পড়ে না। রিলেটিভ হ্যাঁ পড়ে। রিফ্লেক্সিভ সেলফযুক্ত নাই, পড়ে না। এবার যদি এতক্ষণে আলোচনা যদি বুঝে থাকেন তাহলে 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 আচ্ছা, আরেকটা কোশ্চেন বুঝাই দিই। দেখেন আরেকটা কোশ্চেন বোঝাই দিই। 71 নাম্বার কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। বলছে দা ম্যান, ব্যক্তি আছে, এই শুনেন, দা ম্যান ব্যক্তি আছে, এরপরে রিলেটিভ প্রনাউন কি আছে, হু আছে। এখন হু কার জন্য বসবে? মেন এবং হু এর মাঝখানে নতুন কোনো ওয়ার্ড আসবে না, তার মানে ওয়াজ টোল আসবে না, তার মানে দা ম্যানের পরে হু আসবে, এটা কাটা। দা ম্যানের পরে হু আছে, কাটা। দা ম্যানের পরে হু আছে, হতে পারে মাই অফিস হু কেম, হ্যাঁ পাগলা কয় কি, সি নাম্বার আনসার। ঠিক আছে, মাই অফিস তো বস্তুবাচক। আবার দেখেন নেক্সট কোশ্চেন 72, দা ম্যান হু আছে, দা ম্যানের জন্য, হু টাকার জন্য বসছে, মেনের জন্য বসছে, হয় নাই। দা ম্যান হয় নাই, দা ম্যান হয় নাই, দা ম্যান হু সঠিক আনসার। কত সহজে করা যায় একটু। আপনি এগুলা কি মুখস্থর বিষয় বলেন? 73 নাম্বার, দা ম্যান হু আসবে, দ্যাট আসবে না। দা ম্যান হু আছে, হতে পারে। দা ম্যান হুম হতে পারে, দা ম্যান হুইচ হতে পারে না। আমাদের খুব মনোযোগ, এবার একটু ঝামেলায় পড়ে গেলাম, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই জায়গায় একটু ঝামেলায় হয়ে গেছে। দেখেন আপনাদের কাছে ঝামেলা মনে হচ্ছে, এখনই সমাধান হয়ে যাবে। দা ম্যানের পরে হু আছে, এরপরে সেইড দ্যাট ওয়াজ এ ফুল। আবার দা ম্যান হুম সেইড দ্যাট ওয়াজ এ ফুল। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে হুম কেন হলো আর এখানে হু কেন হলো, এটা আমরা একটু পরে এই যে হু হুম হু হুমেবার এই ব্যাপারটা পড়ে বলবে। এটা যদি আমরা পড়ে ফেলে এই প্রশ্নটা সলভ করতাম তখন আমাদের কাছে আরো বেশি সহজ মনে হতো। আমি কি বোঝাতে পারলাম? এটা যদি আমরা তারপরে আমরা একটু বলি, হ্যাঁ একটু পরে আলোচনা করব। এই যে দ্যাটকে বাদ দেন, দ্যাট থেকে আমাদের নতুন ক্লজ সেইট হচ্ছে একটা বার্ব। বার্বের পূর্বে যদি কোনো সাবজেক্ট না থাকে তখন সেক্ষেত্রে হু বসে, এটা কারেক্ট, এই জন্য হু আনসার। এটা আমরা একটু পরেই বোঝাবো ইনশাল্লাহ। এবার যদি এতক্ষণের আলোচনা খুব চমৎকারভাবে বুঝে থাকেন, তাহলে এটা আনসার করেন। সব তো আমি করাই দিছি, এত অলস করেন না। 70 নাম্বার কোশ্চেন আনসার করেন সবাই। আমি বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরে করবেন। 70 নাম্বার 70, দিস ইজ দ্য ম্যান হু। দ্রুত করেন, মনোযোগের। আমরা একটা পার্ট পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। 70 নাম্বার কোশ্চেনটা করে ফেলবো আমরা। দ্রুত, দ্রুত দ্রুত। এক্স্যাক্টলি, রিলেটিভ প্রনাউন। ওকে, এই যে হু, হু এর পূর্বে দা ম্যান আছে, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন না, এটা তো আমরা পড়িনি। ইচ, এভরি, আইদার, এই তিনটা রিলেটিভ প্রনাউন সঠিক আনসার। এরপরে পার্সোনাল প্রনাউন না, রিসিপ্রোকালে আমরা ইচ, আইদার, এনি, আইদার। দেখেন রিলেটিভ প্রনাউন থেকে কি পরিমাণ প্রশ্ন হয়। এইবার হচ্ছে আমরা হু কোথায় বসবে, হুম কোথায় বসবে, হুয়েভার কোথায় বসবে, হুমেভার কোথায় বসবে, এটার জন্য 10 মিনিট সময় লাগবে। মোর সিরিয়াস, পারবেন বলেন? এটার জন্য 10 মিনিট সিরিয়াস থাকতে হবে, কমেন্ট করেন, পারবেন? 10 মিনিট সিরিয়াস থাকতে হবে না 1 মিনিট রেস্ট দিব বলেন? 1 ঘন্টা হলে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ।
10 মিনিট মনোযোগ দিতে হবে, 10 মিনিট মনোযোগ দিয়ে থাকবো আমরা ইনশাল্লাহ। এটা গজল গাই, চলেন। মদিনার নাম কত মধু, মদিনার যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ঠিক কিনা বলো? ঠিক আছে। চমৎকার। এই গানগুলো একটা সময় খুব শুনতাম, যত বড় হচ্ছে খুবই হৃদয় বিদারক। আমি ইনশাল্লাহ খুব সুন্দর আব্বা আম্মাকে আমি চিন্তা করি 2024 পাঠাবো ইনশাল্লাহ। আব্বা আমাকে পাঠানোর পরের বছর ইনশাল্লাহ আমার খুব খুব দেখার ইচ্ছা, এবং আমি সবসময় বলি যে অ্যাটলিস্ট ওই জায়গাটায় যেন আমি একবার যেয়ে দেখতে পারি। এটা সবাই দোয়া করেন, এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষই এখানে যাওয়া উচিত, এটার ফিল নেওয়া উচিত। হ্যাঁ, আমাদের আলটিমেটলি আমরা এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি ভাই বলেন তো? কারণ আমাদের বেঁচে থাকার প্রয়োজন, আমার পড়াতে হচ্ছে। আপনারা পড়ছেন কেন? আমাদের বেঁচে থাকার। আলটিমেটলি যে জীবন যে আমাদের, আমরা যারা ইমানদার তারা আমাদের বিশ্বাসটা এরকম যে আমরা পৃথিবীতে যত ঝামেলা, মরে যাওয়ার সাথে সাথে শান্তি। হ্যাঁ, আমাদের আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করুক, এবং আমি সবাইকে চাই যে প্রত্যেকেই সুন্দর সুন্দর দোয়ার সাথে সাথে এই দোয়াও করি, মদিনা যাওয়ার সাথে সাথে প্রত্যেকে সুন্দর সুন্দর বউ পান, ঠিক আছে? এবং মেয়েরা সুন্দর সুন্দর হাজব্যান্ড পান। কারণ ঘরের মাল যদি উল্টাপাল্টা হয় তাহলে তো ঝামেলা। আমরা হু এবং হুয়ের ব্যবহার করবো, হুমে ব্যবহার করবো। আমরা দুইটা এক্সাম্পল লিখব। আমার অভিজ্ঞতায়, এক যুগের অভিজ্ঞতায় সব থেকে সহজ যেভাবে পড়ানো যায় এভাবে পড়াবো ইনশাল্লাহ। দুটো এক্সাম্পল লিখবেন। আই নো, মানে এই এক্সাম্পল দিয়ে আমি গত 10 বছর ধরে পড়াচ্ছি। আই নো, প্রথম 2 বছর অন্য এক্সাম্পল দিয়ে পড়াইতাম। আই নো দ্য বয় হু অবলিক হুম রিনা লাইকস। একটা এক্সাম্পল লিখবেন। এটা হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল। এটা হচ্ছে 2 নাম্বার এক্সাম্পল লিখবেন। আই নো দ্য গার্ল হু অবলিক হুম লাইকস রনি। এই দুটো এক্সাম্পল লেখেন। এখান থেকে আমরা একটা পয়েন্ট লিখবো, আর দুটো এক্সাম্পল থেকে আমরা আরেকটা পয়েন্ট লিখবো। আমাদের ঝামেলা শেষ। কি বলেন মিয়া? একদম ঝামেলা শেষ। প্রথম কথা হচ্ছে আমাদের যখন হু হুম হুয়েবার হুমেবার এদের যখন ব্যবহার আসবে, তখন আমরা এই অংশটুকু না দেখে আমরা দেখব রিলেটিভ প্রোনাউনের পরের অংশটুকু। যেভাবে বলতেছি ঠিক এভাবেই আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স অথবা হু হুম হুয়েবার হুমেবার এই 4টার ব্যবহার যদি আমাদের পরীক্ষায় আসে, তখন আমরা রিলেটিভ প্রোনাউনের আগের অংশটুকু না দেখে আমরা নজর রাখবো রিলেটিভ প্রোনাউনের পরের অংশটুকুতে। আমরা গতদিন প্রোনাউনের প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে হু সমান সমান সাবজেক্ট, সাবজেক্টিভ প্রোনাউনের আন্ডারে আমরা লিখছিলাম হু সমান সমান সাবজেক্ট এবং হুম সমান সমান কি বলেন তো অবজেক্ট। সাবজেক্ট সমান সমান কি বলেছি লিখছিলাম
হু সমান সমান সাবজেক্ট, হুম সমান সমান কি বলেন তো অবজেক্ট। মনে রাখতে হবে হু অবলিক হুয়েভার, হু অবলিক হুয়েভার এই দুইটার নিচেই লিখবেন কি বলেন তো সাবজেক্ট, কারণ হু সাবজেক্ট যদি সাবজেক্ট হয় আর হু এবারও সাবজেক্ট হবে। আচ্ছা, এরপরে হুম অবলিক হুম এবার, হুম অবলিক হুম এবার শুধু লিখে রাখেন এখানে অবজেক্ট, এই পাশে লিখে রাখেন কি বলেন তো অবজেক্ট। আচ্ছা, আমরা রিলেটিভ প্রোনাউনের পরের অংশটুকু থেকে প্রথমে আমরা ভার্ব খুঁজবো। প্রথমে আমরা কাকে খুঁজবো? ভার্ব খুঁজবো। তো প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখি, আই নো দ্য বয়, আমি সেই বালকটাকে চিনি, হু অবলিক হুম রিনা লাইকস, যে যাকে রিনা পছন্দ করে। আমরা বলছি আগের অংশটুকু দেখবো না পরের অংশটুকু দেখবো। পরের অংশ কাকে দেখবো? ভার্ব আছে কিনা। এই যে এইখানে ভার্ব হচ্ছে কে বলেন তো লাইকস। এক নাম্বার কাজ হচ্ছে দেখবো আমরা ভার্ব আছে কিনা। এরপরে দেখবো ভার্বের পূর্বে সাবজেক্ট আছে কিনা, ভার্বের পূর্বে সাবজেক্ট আছে কিনা, ভার্বের পূর্বে সাবজেক্ট আছে কিনা। এই যে লাইকস ভার্বের সাবজেক্ট হচ্ছে রিনা, লাইকস ভার্বের সাবজেক্ট কি ভাই বলেন তো? রিনা। এদিক তাকান এবার, ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি, কি শোনা পাইছি? ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি। যদি ভার্বের সাবজেক্ট পেয়ে যায় তাহলে এখানে সম্পূর্ণ হয়ে গেছে। ভার্বের সাবজেক্ট পেয়ে গেলে আর লাগে কি? অবজেক্ট লাগে। এবার বলেন অবজেক্ট হিসাবে কে বসে? হুম বসে অথবা হুম এবার বসে। অবজেক্ট হিসাবে কে বসে? হুম বসে অথবা হুম এবার বসে। তার মানে আনসার এই জায়গায় হু না, এটা আমরা বুঝে ফেলছি। এবার প্রশ্ন হচ্ছে এখানে হুম আসলো কেন? বুঝলাম আমরা ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি। মনে রাখতে হবে ভার্বের সাবজেক্ট পেয়ে গেলে অবজেক্ট, আর ভার্বের সাবজেক্ট না পাইলে সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে হু অথবা হু এবার বসবে, অবজেক্ট হিসেবে হুম অথবা হুম এবার বসবে, ঝামেলা শেষ। আমি বুঝাতে পারলাম? আমি আরো এক্সাম্পল দেবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে হুম কেন হলো, হুম এবার কেন হলো না? এবার শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্ট। এভার শব্দের অর্থ কি বলেন তো? অনির্দিষ্ট। দেখেন আই নো দ্য গার্ল, আমি বয়টাকে চিনি। দেখেন এই যে যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি এরকম নাউন বা প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি নাউন বা প্রোনাউন থাকে তখন তা দ্বারা নির্দিষ্টতা বোঝায়। রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে তা দ্বারা কি বোঝায়? নির্দিষ্টতা বোঝায়। এখন এবার শব্দের অর্থ কোনটার সাথে? হুমের সাথে এবার আছে নাই, তার মানে হুম এবার সাথে এবার আছে। তো এবার শব্দের অর্থ অনির্দিষ্ট। আমাদের এখানে তো বলছে একজন ছেলেকে ভালোবাসে, নাউন বা প্রোনাউন আছে, যেহেতু নাউন বা প্রোনাউন আছে এই জন্য আর অনির্দিষ্ট বসবে না, নির্দিষ্ট বসবে। এটাই হচ্ছে আনসার। আপনি এখনো সম্পূর্ণ বুঝেননি, আপনার কোনো টেনশন নাই, আমি আরও এক্সাম্পল দেবো, ওয়েট করেন। 2 নাম্বার এক্সাম্পল, আই নো দ্য গার্ল, আমি মেয়েটাকে চিনি, হু অবলিক হুম লাইকস রনি। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমরা রিলেটিভ প্রোনাউনের পরে অংশটুকু দেখবো। পরের অংশটুকুকে প্রথমে কাকে আনবো বলেন তো? ভার্বকে দেখবো। লাইকস ভার্বের দেখবো। এখন লাইকস ভার্বের রনিটা অবজেক্ট, ভার্বের পরে যেটা থাকে এটা অবজেক্ট হয়। ভার্বের পূর্বের সাবজেক্ট দরকার। লাইকস ভার্বের এখানে কি কোনো সাবজেক্ট আছে? না। ভার্বের যদি সাবজেক্ট না থাকে তো সাবজেক্ট দরকার। সাবজেক্ট হিসাবে কি আসবে? হু অথবা হু এবার। তার মানে আমাদের এখানে হুম আর আসবে না, আসবে কি বলে? হু। এখন হু এবার কখন আসতো? যদি এইখানকার পূর্বে নাউন বা প্রনাউন না থাকতো তখন হু এবার আসতো, এই কারণে আমাদের এখানে হু আসবে। তার মানে কি শিখলাম? যদি ভার্বের রিলেটিভ প্রোনাউনের পরে 9টা ভার্ব থাকে, 9টা সাবজেক্ট থাকে, তার মানে সাবজেক্ট এবং ভার্ব যখন সমান সমান হয়ে যায় ওই ক্ষেত্রে হুম অথবা হুম এবার। সাবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউনের পরবর্তী সাবজেক্ট এবং ভার্ব সমান সমান হয়ে গেলে হুম অথবা হুম এবার। আর রিলেটিভ প্রোনাউনের পরবর্তী সাবজেক্ট এবং ভার্ব যদি সমান সমান না হয়, যদি ভার্বের সাবজেক্ট একটা মিসিং থাকে, ভার্বের সর্বোচ্চ আপনাদের পরীক্ষায় 2টা আসে, যদি ভার্বের সাবজেক্ট একটা কম থাকে তা সাবজেক্ট হিসাবে কি আসে বলেন তো? হু অথবা হু এবার আসে। এই 2টা লাইন থেকে আমরা এই 2টা পয়েন্ট লিখব। এই 2টা পয়েন্ট থেকে এইবার পার্টিকুলার লিখবো। এবার হু অবলিক হুম এর পরে 1 নাম্বার পয়েন্ট লিখব, হু অবলিক হুম এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন ভার্বের সাবজেক্ট আছে, ভার্বের সাবজেক্ট আছে, স্ট্রাকচার থাকলে STRUCTUR স্ট্রাকচার থাকলে ভার্বের সাবজেক্ট পেয়েছি, ভার্বের সাবজেক্ট পেয়েছি, তাহলে কি দরকার? অবজেক্ট দরকার। থাকলে হুম বসে, হুম বসে 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট, হু অবলিক হুম এর পরে ভার্ব প্লাস সাবজেক্ট
প্লাস ভার্ব, এটা দেখেন এই যে ভার্বের সাবজেক্ট পেয়ে গেছেন, আরেকটা ভার্ব আছে যেটার সাবজেক্ট মিসিং, এক্ষেত্রে কি বসবে বলুন তো, হু বসবে। এটা পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। দ্রুত একটু লিখতে হবে, হু অবলিক হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। যদি সকল ভার্বের সাবজেক্ট পেয়ে যায় আমরা অবজেক্ট ব্যবহার করবো, ঝামেলা শেষ। যদি সকল ভার্বের সাবজেক্টের একটা মিসিং থাকে তখন সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট হিসেবে হু অথবা হুএভার, আর অবজেক্ট হিসেবে হুম অথবা হুমেভার, ঝামেলা শেষ। ওকে, এটা 2 নাম্বার পয়েন্ট শেষ হলো। এবার 3 নাম্বার পয়েন্ট লিখব। 3 নাম্বার পয়েন্ট, হু অবলিক হুম এর পূর্বে নাউন অবলিক প্রোনাউন না থাকলে হু এভার অবলিক হুম এবার বসে। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, হু এবার অথবা হুম এবার বসে। হু এবার অবলিক হুম এবার বসে, আমি বোঝাতে পারলাম? হু এবার অথবা হুম এবার বসে। কখন হু এবার অথবা হুম এবার বসে? যদি নাউন বা প্রনাউন না থাকে। যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি বসবে? হু অথবা হুম বসবে। এই 3টা পয়েন্ট দিয়ে শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করা যায়। এবার প্রশ্ন করে ধরুন আমি আমার প্রশ্ন করি, লিখি, দেখেন আই নো হু অবলিক হু এভার, I know who oblique whoever likes you. খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা এই অংশটুকু দেখবো না, এতটুকু দেখবো, হু অথবা হুএভার। দেখেন আমাদের এই যে পরবর্তীতে ভার্ব আছে, আমাদের লাইকস ভার্বের সাবজেক্ট আছে নাই? লাইকস ভার্বের কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট হিসাবে কে বসে? হু অথবা হুএভার বসে। তার মানে এইটাও আনসার হতে পারে, এটাও হতে পারে। আচ্ছা, এইবার দেখবো আমরা রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি কোনো এনপি আছে, মানে নাউন প্রোনাউন আছে? নাই। যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে এটা হু আসবে না, হুএভার আসবে। আরো এক্সাম্পল দিচ্ছি, দেখেন আই নো দ্য পারসন হু অবলিক হুম আই থিঙ্ক ইজ আ স্টুডেন্ট। মনোযোগ দিয়ে দেখেন, আমরা বলছি হু অথবা হুমের পূর্বের টুকু অংশ আমরা দেখবো না, পরের টুকু দেখবো। পরবর্তী ভার্ব পাইছি, ভার্বের থিং ভার্বের সাবজেক্ট কি? আই। আরেকটা ভার্ব পাইছি, কি বলেন তো? ইজ ভার্বের সাবজেক্ট নাই। আরেকটা ভার্ব পাইছি, কি বলেন তো? ইজ ভার্বের কি নাই? সাবজেক্ট নাই। তার মানে ইজ ভার্বের যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট হিসেবে হুম বসতে পারে না, সাবজেক্ট হিসেবে কিভাবে হু বসে? এখন দেখেন এখানে হু কেন হলো, হু এবার কেন হলো না? এই যে দেখেন দা পারসন, নাউন বা প্রোনাউন আছে, যেহেতু নাউন বা প্রোনাউন আছে এই জন্য আমাদের হু আসবে। বুঝাতে পারলাম? ওকে, এরপরে আপনি লিখেন, আচ্ছা বস্তুবাজার এটা লিখে দিয়েছিলাম, এটা লিখেন, দেখেন দুটি নাউন এর মাঝে ড্যাশ থাকলে হুজ বসে, অথবা নাউন এর পূর্বে হুজ বসে। আমি জানি এখনো অনেকে বুঝতে পারেননি, কোনো সমস্যা নাই, একটু অ্যাড করেন, আর 5 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি এক্সাম্পলগুলো বুঝাবো, তারপর দেখবেন আপনাদের মাথায় আবার সেট হয়ে গেছে। দুটি নাউনের মাঝে ড্যাশ থাকলে হুজ বসে, এটা ঝামেলা মুক্ত। অথবা নাউনের পূর্বে হুজ বসে। নাউনের পূর্বে কেন বসে? হুজটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার চলুন প্রশ্নে যাই। দুটি নাউনের মাঝে ড্যাশ থাকলে, দুইটা নাউনের মাঝে অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে না, ড্যাশ থাকবে। দুটি নাউনের মাঝে ড্যাশ থাকলে সেক্ষেত্রে কি বসে বলেন তো? হুজ বসে। অথবা নাউনের পূর্বে যার অর্থে হুজ বসে, যার অর্থে, হুজ শব্দের অর্থ যার। দেখেন এখান থেকে প্রশ্ন কেমন হয়, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখন কোনো প্রশ্ন আলাপ করবেন না, কোনো কথা বলবেন না, আপনি বুঝানোর পরে যদি না বোঝেন আমি আবার বোঝাবো, আবার না বুঝলে আবার বোঝাবো। আপনাকে পানির মতো করে দেওয়ার দায়িত্ব আমার, টাকা নিচ্ছি না আপনার কাছ থেকে, দায়িত্ব আছে। দেখেন, ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু, তুমি এই ইস্যুটা আলোচনা করতে পারো উইথ ড্যাশ। এখন আমরা বলছি যে আমরা এর আগের অংশটুকু দেখবো না, আমরা কোন অংশটুকু দেখব? এর পরের অংশটুকু দেখব।
এরপরের অংশ দেখবো আমরা একটা ভার্ব আছে, কে বলেন তো? ফিল। ফিল হচ্ছে একটা ভার্ব, ফিল হচ্ছে একটা ভার্ব। এই ফিল ভার্বের সাবজেক্ট কে ভাই বলেন তো? ইউ। ইউ ফিল। আমরা ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা ভার্ব আছে, ক্যান সলভ। ক্যান সলভ, ক্যান সলভ হচ্ছে আরেকটা ভার্ব। আমরা ওই যে পড়াইছিলাম মনে আছে, ভার্ব অধ্যায়ে পড়াইছিলাম যে মোডাল অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি বা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব মিলে দুইটা মিলে একটা ভার্ব হয়, একটা ফাইনিট ভার্বের কাজ করে। ক্লিয়ার? এই দুইটা ভার্ব মিলে হচ্ছে আবার একটা ভার্ব হলো, ফাইনিট ভার্ব হলো। মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব দুইটা মিলে একটা ফাইনিট ভার্বের কাজ করে। এখানে আমরা আরেকটা ভার্ব পেয়ে গেলাম। দেখেন এবার এই যে ক্যান সলভ আর ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট নাই। খুব মনোযোগ দিয়ে দেখেন, ক্যান সলভ ভার্বের পূর্বে সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। এখন সাবজেক্টটা থাকলে আমরা সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট হিসেবে হুম বসে না, হুম এবার বসে না, প্রথমে এই দুইটারে কাটবো। কোথায় আছে দেখেন, এই যে হুম কাটা, এরপর হুম এবার কোথায় রে শোনা, এই যে হুম এবার কাটা। ওকে, এবার দেখেন বলছে এই যে এখানে রিলেটিভ প্রনাউনটা তো বসতো, তাই তো? এর পূর্বে কি কোনো নাউন বা প্রনাউন আছে? এনপি আছে? নাই। এটা উইথটা কি? প্রিপোজিশন। যদি নাউন প্রনাউন থাকে তখন হু বসে, যদি নাউন প্রনাউন না থাকে তখন কি হু এবার বসে। তা আনসার হু না হু এবার? আনসার হু এবার। সঠিক আনসার হচ্ছে হু এবার। ওই দুইটা এক্সাম্পল দিছি আপনাদেরকে, দুইটা এক্সাম্পল এবং 3টা পয়েন্ট মনে রাখবেন। এই নিয়মের সব নিয়ম শেষ, সব এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল দেবো, এখন কিছু বলিয়েন না, আবার বুঝেন। একবার না বুঝলে আবার বুঝেন। আমি চাই যে আমি যখন জিজ্ঞেস করবো বুঝতে পারছেন কি, একজনও যে তো না বলেন যে বুঝতে পারিনি। আমি এইভাবে আলোচনা করার চেষ্টা করছি। 75 নাম্বার কোশ্চেন, সাকিব আল হাসান। গিভ দ্য ক্লথস, কাপড়গুলো দিয়ে দাও, টু ড্যাশ। আমাদের এদিকে দেখবো না, এদিক তাকান। এই যে একটা ভার্ব পাইছি, শোনা, কে বলেন তো? নিডস। এক আকারে পাইছি, তাই তো? নিডস। এবার দেখেন এই নিডস ভার্বের কোনো সাবজেক্ট আছে? বলেন নিডস ভার্বের কি কোনো সাবজেক্ট আছে? বলেন সাবজেক্ট আছে? নিডস ভার্বের কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে সাবজেক্ট বসে, সাবজেক্ট হিসেবে হু অথবা হু এবার বসে। তাই কাটেন প্রথমে, হুম এবার কোথায় আছে? এরে কাটেন। আরেকটা কোথায় আছে রে পাগলা? এই যে এরে কাটেন। তা বাকি থাকে কি? হু এবার অথবা হুম এবার। এবার দেখেন এই যে ড্যাশ, ড্যাশের পূর্বে টু আছে। টু হচ্ছে কি? প্রেপোজিশন। টু হচ্ছে কি? প্রেপোজিশন। কিন্তু আমাদের দরকার কি? এনপি। এনপি থাকলে হু, এনপি না থাকলে হু এবার। হু নয়, আনসার কি বলেন তো? হু এবার। চলেন আমরা আরো কোশ্চেন করব। এখন কিচ্ছু বলিয়েন না প্লিজ, এখন কোনো আলোচনা নাই। না বুঝতে পারলেও আপনি ধৈর্য ধরে শুনেন প্লিজ। 77 নাম্বার কোশ্চেন শোনা। কি বলছে? চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক মালটা বেছে নাও। গিভ দ্য ওয়ার্ক, কাজটা দিয়ে দাও। টু, এই দিক তাকান। হুইচ এবার, এই হুইচ এবার কোনো ঝামেলা আছে? হুইচ এবার কোনো কিছু হয়? হুইচ এবার অন্য জিনিস, ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, এটা হুইচ এবার হয় না। আচ্ছা দেখেন, গিভ দ্য ওয়ার্ক টু হুমস এবার, এই দিক তাকান। হুমস এবার বলতে, হুমস ওভার বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই, এটা কাটা, এমনিতেই কাটা। আচ্ছা, তার মানে গিভ দ্য ওয়ার্ক টু হতে পারে হুম, গিভ দ্য ওয়ার্ক টু হু এবার। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই দুইটা নিয়ে আমি দেখি কারা কি করা যায়। এই যে রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ, এটা বাদ দেন, এটা, তাই তো? আমরা পরবর্তী ভার্ব, এই যে ভার্ব খুঁজে পাই, লুকস ভার্ব, লুকস ভার্ব। বলেন এই ভার্বের পূর্বে সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, সাবজেক্ট দরকার। সাবজেক্ট হিসেবে কি বসে? হু বসে না হুম বসে? হু বসে, তার মানে হুম কাটা। আপনি বুঝলে এটা আনসার, না বুঝলে এটা আনসার। এখন আমি বুঝাই দিব। ভার্বের পূর্বে সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই, তার মানে হু বসবে। এখন এই যে এদের পূর্বে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, এটাকে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে দেখেন আমাদের এনপি আছে। এনপি থাকলে হু, এনপি না থাকলে হু এবার। এনপি থাকলে হু, এনপি না থাকলে হু এবার। আরেকটা এক্সাম্পল বলো, এখনো বলিয়েন না, এখন বলার দরকার নেই। আরো এক্সাম্পল দেখেন, আমি চাই আপনি সম্পূর্ণটা বুঝেন। 81 নাম্বার কোশ্চেন, দিস ইজ দ্য পারসন, এটা সেই ব্যক্তি, এটাই সেই ব্যক্তি, এটাই সেই ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তির জন্য হু ইজ দ্যাট, এগুলা কম হয়, দ্যাট পরে হয়, এটা অন্য আলাদা। আচ্ছা, এরপর আমরা এটা পরবর্তী দেখবো। এই যে ভার্ব হচ্ছে কেম, ভার্ব কে শোনা? কেম। এখন বলেন তো কেম ভার্বের কি সাবজেক্ট আছে ভাই? কেম ভার্বের সাবজেক্ট আছে? সাবজেক্ট নেই। সাবজেক্ট হিসেবে কে বসে? হু অথবা হুম বসে। হুম কেন, সরি, হু অথবা হু এবার বসে। তাহলে হুম আনসার নয়, হু আনসার। কেন হু এবার কেন হলো না? এই যে দা পারসন থাকার কারণে। যদি অপশনে দা পারসন না থাকতো তো এটার উত্তর হু না বসে হু এবার বসতো। ওকে, এবার চলেন 82 নাম্বার কোশ্চেন করি। চলেন 82 নাম্বার কোশ্চেন। এত মজা পাবেন, ইংরেজি পড়তে ভালো লাগবে। আমার অভিজ্ঞতা এটা বলে, বেচের ক্লাস শেষ হওয়ার পরে ছেলেমেয়েদের হিউজ ছেলেমেয়ের এটা পাই যে আপনাকে মানে আর 2টা মাস, আর 6টা মাস, আর 1টা বছর আগে পেলে কি হইতো এমন। প্রচুর ছেলেমেয়েরা আমি হাজারে শুনি, প্রচুর।
না আমি তো অনলাইনে আসছি খুব বেশি দিন হয় না, 2 বছর হলো মনে হয়। দেখেন দ্য টিচার্স, কোনো কথা বলি না, কোনো কমেন্টস না। দ্য টিচার নাউন, চ্যালেঞ্জেস নাউন। এই যে দুইটা নাউনের মাঝখানে যদি ড্যাশ থাকে তাহলে কি বসে? হুইজ না হুজ, হুইজ না হুজ। ঝামেলা শেষ। কিসের নিয়ম কিসের কি, গোষ্ঠী কিলাই। কিসের নিয়ম কিসের কি, গোষ্ঠী কিলাই। কি কিলাই বলেন তো? গোষ্ঠী কিলাই। আচ্ছা এটা উপরে চলে গেছে, এটা আমরা পারবো না একটু। তারপর আমরা একটু দেখি, হ্যাঁ আমরা একটু দেখি, আমরা উপরে চলে গেলে আমরা ধরে আনতে পারবো তো, প্রয়োজন হলে এটা ব্যাপার না। হ্যাঁ 83 নাম্বার কোশ্চেন। এখনো কিছু বলিয়েন না, এখনো কিছু বলেন না। আই মেট এ পারসন, এটা মিট না, আই মেট। আচ্ছা আই নেভার সো আর্লিয়ার, নাউজুবিল্লাহ। দেখেন এই দিক তাকান, এই যে স হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে শোনা কি আছে? সাবজেক্ট আছে। ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি, ঝামেলা শেষ। ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি, ঝামেলা শেষ। এবার আমাদের অবজেক্ট দরকার। অবজেক্ট হিসেবে হুম অথবা হুমেবার আসবে। প্রথমে হু আসবে না কাটা, দ্যাট আসবে না গুষ্টি কিলাই, হুইস আসবে না গুষ্টি কিলাই, আনসার হুম। বুঝতে পারছেন? এবার যদি এখানে পার্সন না থাকতো তাহলে আনসার হতো হুম এভার। বুঝতে পারলেন? চলেন আমরা আরো করি। করে যদি আপনি মজা পান, আমি একটা জিনিস বলি যে আপনি যদি কোনো কিছু করে মজা পান, বিলিভ করেন ওটা আপনার বারবার করতে চাইবেন। আর যদি করে মজা না পান, ভালো না লাগে, বিষয়টা সব জায়গায় এরকমই, একই কথা। ইংরেজি যদি আপনি একবার পড়ে মজা পান তখন আপনার মজা লাগবে না? মানে অবশ্যই মজা লাগবে। দেখেন একটা এক্সাম্পল, 84 নাম্বার। দ্য পোয়েট নাউন না, দ্য স্টুডেন্ট নাউন না। এই দুইটা নাউনের মাঝখানে শুনে কি আসে বলেন তো? দুইটা নাউনের মাঝখানে আমাদের হুজ আসার কথা, কিন্তু আমাদের এখানে এই নিয়মটা পড়বে না। দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা এখন এই জায়গাটা দেখেন আমাদের ড্যাশ আছে, বিকজ তো আসে না, হু আসতে পারে অথবা হুম আসতে পারে অথবা সিন্স আসতে পারে। প্রথম এটা বাদ দিই, এটা আর এটা বাদ দেন। এইবার দেখেন দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, এরপরে হেড ইনভাইটেড। এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। শোনা, সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলে কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলে আমাদের অবজেক্ট লাগে। অবজেক্ট হিসেবে হুম অথবা হুম এবার বসে। এই যে দ্য পোয়েট নাউন, এই জন্য আমাদের হুম আসবে, সঠিক অ্যান্সার এটা। চলো না আমরা আরো দু একটা কোশ্চেন করি, আরো দু একটা কোশ্চেন করি, আরো একটা কোশ্চেন করি, আরো একটা কোশ্চেন করি, আরো একটা কিছু কোশ্চেন আপনাদের জন্য রাখবো, আপনারা করবেন। সব কোশ্চেন আমি করে দিলে ঝামেলা আছে। আরেকটা কোশ্চেন করে দেশ 95 নাম্বার। এই যে দা বুক নাউন, এই যে দা অথর নাউন, দুটো নাউনের মাঝখানে কি বসে? হোস বসে। হোস কই রে? হোস নাই, ডি নাম্বার আনসার। আচ্ছা এই যে দা টিচার নাউন, দা স্টুডেন্ট নাউন, এরপরে কি হোস কই? এই পরবর্তী স্ট্রাকচারটা দেখতে হবে, পরে সাবজেক্ট ভার্ব আছে কিনা। দুইটা নাউনের মাঝখানে পরবর্তী যদি নতুন করে সাবজেক্ট থাকে তখন আমার ঝামেলা আছে, ঠিক আছে? হুইস নাই রে, হুইস, সঠিক অ্যান্সার এটা। এইবার লাস্টে কোশ্চেন, লাস্ট কোশ্চেন হচ্ছে যে আই ডোন্ট নো ড্রেস। ড্রেস শব্দটা কি নাউন? নাউনের পূর্বে কি বসে? হোয়াট বসে না, হু বসে না, হু ইজ বসে না, হোজ বসে, সঠিক অ্যান্সার এটা। আচ্ছা এই কোশ্চেন 98 নাম্বার কোশ্চেনটা কেটে দিবেন। এটা হচ্ছে নমিনেটিভ দ্যাট কোশ্চেন, নমিনেটিভ দ্যাট ক্লোজ। এটা দ্যাট ম্যান ইজ মডেল ইজ আ ইউনিভার্সিটি, এখানে দ্যাট বসে। এটা আমরা অন্য একটা অধ্যায়ে আলোচনা করব, ক্লোজ মার্কার অধ্যায়ে আলোচনা করব, ক্লোজের অধ্যায়ে আলোচনা করব, বা কনজাংশন অধ্যায়ে অন্য একটা আলোচনা করবো। এইটার আলোচনাটা এখানে না, কিন্তু কোশ্চেনটা চলে আসছে। ক্লিয়ার? এইবার বলেন, এইবার একদম ঠান্ডা মাথায় বলেন, এইবার আপনার কলিজা ভরে বুঝতে পারলেন কিনা? 5-7টা কোশ্চেন রাখছি, এটা আপনার জন্য, আপনি করবেন। না পারলে আগামীকাল তো সলভ ক্লাস আছে, সব ফানা করে দেব। বলেন এবার। দেখি পরিশ্রম কতটুকু সার্থক হইল। এই বলেন একদম, যা 350 জন আছেন 350 জনের মতামত দেন। আপনারা মতামত দিতে কার্পণ্য করিয়েন না প্লিজ, কারণ আপনাদের এই মতামতই হচ্ছে আপনাকে আগাই দিবে। এই মতামতই হচ্ছে আমার পরবর্তী স্টেপ নিতে সাহায্য করবে। দ্রুত। আলহামদুলিল্লাহ, ওকে, অস্থির। দমট ফুটে অল কেটেন। আজকে শেষ তো, আজকে শোনা শেষ, যাওয়ার আগে শেষ, মানে করে দিলাম আর কি। যাওয়ার আগে শেষ একটা উত্তেজনা থাকে না, ওটা এই জন্য এই জিনিসটা রাখছি। এটা ইজি লাগছে ভাইয়া, ওকে। বুঝতে পারছেন কিনা সবাই একটু বলেন প্রত্যেকেই। আজকের ক্লাসটা সেই ছিল, ওকে। কুপিয়ে দিছেন আজকে, কুপাইয়ে দিছে আল্লাহ, ওকে। এই সবাই বলেন, সবাই। কেউ কি আছেন বুঝতে পারেননি একাডেমিক ইমিগ্রেশন ইংলিশ সাবজেক্টের? আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, বুঝতে পারলে বলে। এমন কেউ আছেন বুঝতে পারেননি? বলেন।
খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। রংহীন স্বপ্ন কেন ভাই? আপনি দেখবেন রংওয়ালা স্বপ্ন, আপনার নাম চেঞ্জ করেন, আপনি বলবেন রংওয়ালা স্বপ্ন। না, আমার প্রশ্ন হচ্ছে একটা দুইটা কোশ্চেন বুঝতে পারেন না সেটা ভিন্ন কথা, কোশ্চেন নাই বুঝতে পারেন, আগামীকাল সলভ ক্লাস আছে না, কোশ্চেন নাই বুঝতে পারেন না, টপিক বুঝতে পারছেন কিনা সেটা বলেন। কোশ্চেন নাই বুঝতে পারেন। আরে আমরা টানা 1.5 ঘন্টা ক্লাস দিচ্ছি, এরপরে আমরা দেখেন 326 জন এখন দেখছি, তার মানে কি বলেন তো? আমরা এই যে 326 জন, আমি সহ 327 জন, এরা ইনশাল্লাহ দেখবেন আগায় থাকবে, আমি কথা দিলাম। একজন বলছে 12 মাস ক্লাস করে, কমেন্ট পড়তেছি, এই যে কমেন্ট পড়ছে কি যেন হাসান চলে গেল। শীট পেলে ভালো, হ্যাঁ শীটটা আমি রবিবারে কুরিয়ার করা শুরু করবো ইনশাল্লাহ। টপিক জগ যাবে, একদম ক্লাসে বসবেন, হাতে শীট নিয়ে বসবেন, হ্যাঁ ইনশাল্লাহ। বাকিরা কই? ওই যে সলভ করে, রেকর্ড ক্লাস করে। হ্যাঁ হাসান বাপ্পি, এই কমেন্ট দিই। হাসান বাপ্পি তোমার কমেন্ট করে চুমা দিলাম তোমাকে, কি বলো? হ্যাঁ 74-এ হুম কেন বসেন, একটু কনফিউশন। আগামীকাল সলভ ক্লাসে টপিক বুঝতে পারা ইম্পর্টেন্ট, কোশ্চেন বুঝতে পারা ইম্পর্টেন্ট। আপনারা বুঝেন না কেন? এখন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে প্র্যাকটিসের শীট কেন দিচ্ছে, তাহলে প্র্যাকটিস করবেন না? টানার জীবন চারানা ঘুমে, দুইয়ানা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর দুইয়ানা বাকি, ও জীবন তোর আর দুইয়ানা বাকি। এই লাভ ইউ, আল্লাহ হাফেজ। শীট নিয়ে বিস্তারিত আমি কালকে পোস্ট দিয়ে দিব শোনা। আজকে আর নয়, 11:30 বেজে গেছে, ঘুমান না, না না ঘুমাইলে পড়তে বসেন। এর পরবর্তীতে হচ্ছে আমরা আবার আগামীকাল, শুনেন যারা ক্লাস দেখবে, একটা গুরুত্বপূর্ণ কথা, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি। আরে হাসান বাপ্পি সমস্যা নাই, আমার সাথেই আছেন, আপনার সাথেই আমরা আছি, প্রত্যেকের সাথেই আমি আছি, টেনশন নেই। শুনেন একটা কথা বলি, আগামীকাল সলভ ক্লাস 2000 ছেলে মেয়ে, তো এই 2000 ছেলে মেয়ের করা উচিত, কিন্তু করবে না। আগামীকাল সলভ ক্লাসেও যদি লেকচার 1, 2, 3 এর আগামীকাল সলভ ক্লাসের পরে এই টপিকের কোনো ওয়ার্ড নিয়ে আর কোনো কথা হবে না। কিন্তু আগামীকাল সলভ ক্লাসের পরে নাউন, ডিটারমিনার, আর আগামীকাল আরও অনেক কিছু স্কিপ করে গেছি আমি, যেটা আমি ক্লাসে মানে সলভ ক্লাসে দেখাবো, সলভ ক্লাসে আলোচনা করব। কারণ এই এত কিছুর পরে এক্সেপশনাল দিলে আপনার আর মাথায় থাকবে না, বোঝাতে পারলাম? সুতরাং যারা রেকর্ড ক্লাস দেখবেন আগামীকাল 10টা 15 মিনিটে, হ্যাঁ আগামীকাল 10টা 15 মিনিটে 2 ঘন্টার জন্য প্রিপারেশন নিয়ে আসবেন। তার মানে আমাদের টোটাল 3টা লেকচারের উপরে যা যা সমস্যা আছে, আপনি যেটা যেটা বুঝতে পারেননি এটা কমেন্ট করবেন। এটা হচ্ছে আমি পোস্ট দিয়ে দিব, আপনারা কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আগামীকালের পরে এই টপিক থেকে কোনো সমস্যা আর কনসিডার করা হবে না। এই জন্য আপনার একটুবার চিন্তা করেন, একটা নিয়ম পড়াচ্ছি, ওই নিয়ম পড়ায় ওই নিয়মের ম্যাক্সিমাম বিগত বছরের প্রশ্ন আমি নিজে করে দিচ্ছি, এর পরবর্তী আবার সলভ ক্লাস রাখছি। এতটুকু আমি পরিশ্রম করি বলেই আমাদের এক একটা ব্যাচে এতজন স্টুডেন্ট থাকে, এত রেসপন্স পায়। আপনাদের এই যে বলেন যে ভাই একদম টপিক ফানা ফানা হয়ে গেছে, আজকে আরও মনে হচ্ছে সারা রাত ক্লাস করি। একজন মানুষ যখন বলে যে, একজন স্টুডেন্ট যখন বলে যে আজকে মন চায় সারা রাত ক্লাস করে, বিলিভ করেন এই তৃপ্তি কোনোদিনও টাকা দিয়ে কেনা যাবে না। এটাই, এই জায়গাটাই আমার সার্থকতা। এই জন্য আপনাদের একটু মন্তব্য জানতে চাই যে আপনারা বুঝতে পারলেন না। আপনারা যখন বুঝেন, বলেন যে বুঝতে পারছেন, তখন আমার ক্লাস নিতে খুব কমফোর্টেবল মনে হয়। যখন বলেন যে বুঝতে পারেননি, তার মানে তখন আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি, আচ্ছা আমি তো বুঝাইলাম, ছেলেমেয়েরা কেন বুঝতে পারলো না, তখন আমি আবার আরও ইজি ওয়ে মেথড খোঁজার চেষ্টা করি। যার কারণে প্রত্যেকটা টপিক বলার পরে আপনাদেরকে বলি যে বলেন কিনা। আমি যদি আপনাদের রেসপন্স না নিতাম, আমার মতো আমি করে পড়া যেতাম, এই 1.5 ঘন্টার ক্লাস শেষ করতে 1 ঘন্টা লাগতো। আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠটুকু আপনাকে দিয়ে ভালোবেসে যাবো, যেমনটা ভালোবেসেছিলাম আমার গার্লফ্রেন্ডকে, কিন্তু সে আজকে অন্যের বউ। বোঝাতে পারলাম? কিন্তু আমি চাই যে আপনার জব হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ। আপনি তো আমার কমেন্ট পড়েন না। শুভ শুভ একটু বলেন তো। আচ্ছা ভাইয়া একটু বলে দেন প্লিজ। রিলেটিভ প্রণয়নের পূর্বে অবশ্যই নাউন বা প্রণয়ন থাকবে, হুএভার হুমেভার থাকলে থাকবে না, কারণ এটা হবে, কাল পরীক্ষা হবে, কাল পরীক্ষা হবে না, জানাই দিব।
শিট দিয়ে সলভ ক্লাস করলে না, আপাতত লাগবে না, একদিন পিডিএফ দিয়ে করেন। আগামী 82 নাম্বারটা আগামীকাল বলেন, 82 নাম্বারটা আগামীকাল বলেন। আনসার এখানে ভুল থাকতেই পারে। নোট হলে মাথায় থাকবে আরো ভাই। হ্যাঁ ইব্রাহিম, বুঝতে পারলাম। রাত 10-15 তাহলে এক্সাম কখন হবে? এক্সাম আগামীকাল হবে না, পরে 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 হবে, শনিবারে হবে, শনিবারে হবে। কাল এক্সাম হবে না, শনিবার হবে। কালকে যেহেতু পরীক্ষা, সুতরাং শনিবারে হবে। হ্যাঁ লাভ ইউ ভাই, আই লাভ ইউ, থ্যাংক ইউ। গুলাম মুস্তফা ভাই, আপনি কি করেন? প্রফেশন, এই যে আপনাদের পড়া, এটাই আমার প্রফেশন। শীটের ব্যাপারে আপডেট বলছিলেন, শীটের ব্যাপারে আগামীকাল, শীটের ব্যাপারে আগামীকাল হচ্ছে আগামীকাল আমাদের গ্রামার টোটাল লেকচার শিট। প্রফেশন আমি আপনাদের আপাতত, আমি আপনাদেরকে পড়াই, এটাই প্রফেশন, পড়ানোটাই আমার প্রফেশন। আল্লাহ হাফেজ, লাভ ইউ।